নম্বর অঙ্কটা, এই 2 নম্বর অঙ্কটা কি ছিল? 2 নম্বর অঙ্কটা বাড়িতে করতে দিয়েছিলাম, ঠিক আছে? এখানে করতে হবে কি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট খোলো। বলছিল ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট খোলো, আগের দিন শিখিয়েছিলাম। অ্যান্সারটা দেখ, আমি বলে দিচ্ছি, আমি মিলিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিক করেছে না ভুল করেছে, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা যারা করেছিস দেখে নিবি। কোথায় পুরো কমপ্লিট করেছিস কোথায়? আচ্ছা, এটা কত পেয়েছে? 1,69,300, তাই তো? এটা কি অন্য অঙ্ক? তো 1,69,300 তো হবে না, এটা আমি মিলিয়ে দিচ্ছি, যেখানে ভুল হয়েছে চেক করে নিবি। এটার অ্যান্সার হবে 1,63,300, ঠিক আছে? আমি মিলাচ্ছি, দেখে নিস। এক- প্রথমে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত ছিল? 10,000 টাকা। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 10,000 টাকা, ঠিক আছে। তারপর হবে পারচেস অফ র মেটেরিয়াল 80,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল? ক্যারেজ ফ্যারেজ কেউ ছিল না। 10, 80। পারচেস রিটার্ন কত হবে? 4,000 টাকা, ঠিক আছে। ম্যাটেরিয়াল ড্যামেজ, এটা করিসনি তো? দেখ, পিডিএফটা খোল সামনে, পিডিএফটা সামনে খোল, এই জন্যই আনসারটা মেনে নিবি, বুঝিস তো? পিডিএফটা সামনে খোল, ম্যাটেরিয়াল ড্যামেজ ছিল কিছু? দেখ একদম লাস্টে, দেখ লাস্টে ছিল না ম্যাটেরিয়াল ড্যামেজ, 3,000 টাকা ছিল। ওই 3,000 টাকার নিস নি, যার জন্য অ্যান্সার মেলেনি, ঠিক আছে তো? এই যে এখানে ছোট করে বসিয়ে দিচ্ছি, এখানে মাইনাস দিয়ে হবে ম্যাটেরিয়াল ড্যামেজ। শিট মনে আছে বাড়িতে? 11-এ দেখবি ফার্স্ট সেমিস্টারে কস্ট শিট করেছিলাম। ওখানে কস্ট শিট করার সময় কি করতাম? প্রথমে লিখতাম ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল যোগ ক্যারেজ ইনওয়ার্ড যোগ ফ্রেট অন পারচেস, ঠিক আছে, যোগ কমিশন পেড, মাইনাস করতাম ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, মাইনাস করতাম কি বলতো, রিটার্ন অফ র মেটেরিয়াল, তারপর কি করতাম, অ্যাবনর্মাল লস, আগুন ঠাগুন ম্যাটেরিয়াল, যদি আগুন ঠাগুন লেগে যেত সেটা বলেছি, ম্যাটেরিয়াল ড্যামেজ কত? 3,000 টাকা। আচ্ছা, হয়ে গেল সব? সবই নিয়ে নিয়েছি। ক্লোজিং স্টক, রিটার্ন আউটওয়ার্ড সব নিয়ে নিয়েছি। যোগ বিয়োগ করে কত হচ্ছে? 74 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে তোর 71,000 টাকা, তাই তো? 71,000 টাকা র মেটেরিয়াল কনজিউম, তো কিছু হলো না, এটা 71,000, ঠিক আছে তো? এবার এর সাথে ওয়েজেস যোগ করবো। ওয়েজেস কত ছিল তোর? 32,000 টাকা। তাহলে 71 আর 2, এটা কাটি, প্রাইম কস্টটা কাটছি। 71 আর 2 73, 73 আর 30 মানে 1,03,000। প্রাইম কস্ট হলো 1,03,000, ঠিক আছে? প্রাইম কস্ট হলো 1,03,000। লুব্রিকেন্ট অয়েল ঠিক আছে, ফুয়েল, পাওয়ার, কোল, গ্যাস, এগুলো সব ঠিক আছে। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। আমি আর দেখছি না, এগুলো সবই ঠিক আছে মনে করছি। এই যে ম্যাটেরিয়াল ড্যামেজটা এখানে কাটা যাবে, এখানে ভুল হয়েছে, এটা কাটা যাবে, ম্যাটেরিয়াল ড্যামেজটা কাটা যাবে, ঠিক আছে তো? তাহলে এই যে 59,300 কি করে হয়েছে? এই 6,000 থেকে যোগ করে 59,300 হয়েছে, তাহলে তোর থেকে কমে যাবে। কত কমবে বল? 3,000 টাকা কমবে, মানে কত হবে? 56,300, 56,300 হয়ে গেল। এবার এর সাথে ওপেনিং স্টক ডব্লিউ যোগ করে ক্লোজিং বাদ দেবো, তাহলে কত হচ্ছে তোর? 4, মানে 60,300, তাই তো? 60,300। এবার 60,300 এর উপরে কত ছিল? কর, 1,03,000 আর 63,000, মানে 60,000, মানে 1,63,300 মিলে গেছে। মানে অ্যান্সার পুরো অঙ্ক ঠিকই করেছিলি। কেন মেনে নি বুঝেছিস? ম্যাটেরিয়াল ড্যামেজের জন্য মেনে নি, ব্যাস, বাকি অঙ্ক পুরো ঠিক আছে। তাহলে এটা ঠিক করে নিয়েছিস কোথায়? 1,63,300, তাহলে সেটাই এখানে বসিয়ে যাবে। লিখিস নি এদিকে? না না, এখানটা লিখতে বলেছিলাম, কি লিখেছে বলবে? প্রথম প্রথম অঙ্কটা কি লিখেছিলাম তো এখানে? এখানে কি লিখবো? প্রথম অঙ্কটা কি লিখেছি? কি কি? ট্রেডিং, ট্রেডিং, ওটা ট্রেডিং, বাই ট্রেডিং অ্যাকাউন্ট, লিখ বাই ট্রেডিং অ্যাকাউন্ট, লিখ বাই ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখতে বলেছিলাম বল? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাই তো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, ব্যাস হয়ে গেল। এই অঙ্ক আসলে পেরিয়ে যাবে, কিছু নেই কঠিন। শুধু এই অঙ্কটা কি দেখতে পারলি? এই অঙ্কটা যে তোকে শুধু একটু ওই নিয়মটা, কস্টের ফরম্যাটটা মনে রাখলে অঙ্ক নামাতে পারবি, ঠিক আছে? আর কিছু নেই। আচ্ছা, তারপরে এটা 2 এর অঙ্কটা হলো, তাই তো? 3 নম্বর অঙ্কটা চেক করছি, 3।
3 নম্বর অঙ্কটা চেক করবো। 3 নম্বর অঙ্ক দেখে নি, 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে। এই 3 নম্বর অঙ্কটা এটাও বলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট সোজা অঙ্ক, দেখ তো সোজা অঙ্ক দিয়েছে, একদমই সোজা অঙ্ক দিয়েছে। আগের অঙ্কে অনেকগুলো আইটেম ছিল, এখন অত আইটেম নেই। তাহলে দেখ 3 নম্বর অঙ্কটা কি করতে হবে আনসার। আচ্ছা, 3-এরটা নিচে আছে, এই যে এটাও তো গন্ডগোল করেছিস, দেখছি কোথায় গন্ডগোল হয়েছে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, দেখ ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল ঠিক আছে। পারচেস কত আছে, 2,85,240, ঠিক আছে। ঠিক আছে তো, যেহেতু তোদের ক্যালকুলেটর অ্যালাউ নেই না, দেখ টাকা সঙ্গে যোগ করে দিবি, সুবিধা হবে, নাহলে যোগ বিয়োগ একবারে করতে পারবি না। 13,720 মাইনাস করে হচ্ছে 2,88,800, ঠিক আছে। ডটটা এখানে বসবে, এখানে রাখা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম বেরোলো, ঠিক আছে। এর সঙ্গে ফ্যাক্টরি ওয়েজেস কত যোগ করবো, 3,12,000, 3,12,000 যোগ হয়ে গেল প্রাইম কস্ট, ঠিক আছে। আচ্ছা, এর সাথে ফ্যাক্টরি অন কস্ট কত নেবো, 24,000 টাকা যোগ করবো। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং কত ছিল, দেখতো ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং 2,000 টাকা ছিল, তোরে তুই 4,000 টাকা লিখলি কেন, দেখ এই যে কোথায় 4,000 টাকা, এই যে ওপেনিং, এই যে ওপেনিং 2,000 টাকা, দেখছিস তো ওপেনিং কত, দেখ দেখ ওপেনিং কত 2,000, ক্লোজিং কত 4,000, তুই উল্টো করে দিচ্ছিস। ওপেনিং 2, ক্লোজিং ঠিক কর ওটা, এই যে এখানটায় 2 কর, ওপেনিং 2, 2,000 টাকা হবে। আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত ছিল, না না 13,720 র মেটেরিয়াল ক্লোজিং ছিল, কবার নিবি 13,720, এটা নিয়েছিস অলরেডি, বুঝিস নি, দেখেছিস নি, ক্লোজিংটা 4,000 হবে এটা। তাহলে অঙ্ক কিছু নেই, মানে ঠিকই করেছি অঙ্ক, পর তুই চোখে দেখতে ভুল করেছিস, তাই ভুল হয়ে গেছে। তাই 24 থেকে 2 বাদ দিলে 22,000 টাকা, এটা হচ্ছে 22,000 টাকা হচ্ছে। তাহলে 6,08,000 সঙ্গে 22,000 যোগ করলে কত হচ্ছে এটা, 6,22,800। সরি, এটা হবে 6,22,800, এটা হবে 6,22,800, ঠিক আছে। দেখে নে ভুলগুলো কোথায় কি হয়েছে, দেখে নে। করেছে, ও করেছে অঙ্কগুলো। যদি মনে হয়, এখন তো দেখে দেখে টুকতে পারবি না, তুই তুই একটা কাজ করতে পারিস, যদি মনে হয় ফটো তুলে রাখতে পারিস, যদি মনে হয় অঙ্কগুলোর ফটো তুলে রাখতে পারিস, সব অঙ্ক তো এখন ফটাফট করে কত করতে পারবি তুই, করতে পারবি না। হ্যাঁ সরবো না, এটা কি 6,22,000, ঠিক আছে। মিলিয়ে দিলাম তাহলে, একেরটা তো করে দিয়েছিলাম, 2, 3 মিলিয়ে দিলাম অ্যান্সার, ঠিক আছে তো। এবার 4-এরটা এরকম ভাবে করে আনবি, আমি মিলিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, বোর্ডে দেখবি ফটাফট করে মিলিয়ে যাবে। 2, 3 হলো, হয়তো হয়েছে তো এটা 4-এরটা, সে ভুল হোক, দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি 4-এরটা কি ভুল হয়েছে। এবার 4 নম্বর অঙ্কটা দেখি, 4 নম্বর অঙ্কটা কি বলেছে। তাহলে 2, 3 হয়ে গেল, 4-এরটা। 4-টা কি বলেছে এখানে করতে, ওই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতে বলেছে, একই আইটেম দেখ, একই লেখা আছে, কোনো নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক 4-এরটা। এই এটাকে টেন্ডিং বলে না, হ্যাঁ ট্রেডিং, নাকি এই যে এনটা হবে না, এনটা হবে না, বুঝিস, এনটা হবে না, TRADING, TRADING। আচ্ছা, এটাও কিছু না কিছু মিস্টেক হয়েছে, দেখে নিচ্ছি কি মিস্টেক হয়েছে। আচ্ছা, র মেটেরিয়াল কনজিউম 52,000, এটা ঠিক আছে। এই দাগটা না ভুল করে এখানে পৌঁছে, এখানে হবে, বুঝিস তো। 52 পর ওয়েজেস তো দেখছি না, ওয়েজেস ছিল অঙ্কে, অঙ্কে তো ওয়েজেস ছিল, ফ্যাক্টরি অন ওয়েজেস 30,000 টাকা ছিল, হ্যাঁ এই যে 30,000 টাকা ছিল, তাহলে 52 আর 30 যোগ করে কত, 82 প্রাইম কস্ট। ফ্যাক্টরি অন কস্ট কত ছিল, ফ্যাক্টরি অন কস্ট ছিল হচ্ছে তোর 3,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, ওপেনিং ডব্লিউআইপি কত ছিল, ওপেনিং ডব্লিউআইপি ছিল 4,000, আর ক্লোজিং ডব্লিউআইপি ছিল কত, 5,000। এই যে এটা ভুল করে 12, এই জন্য বুঝিস তো কেন, 12 হবে না, 5,000 হবে। তাহলে কত হচ্ছে, 84,000 টাকা, সেই 84,000 টাকা এদিকে লিখবো, সেই 84,000 এদিকে লিখবো, অ্যান্সার মিলে গেছে।
বুঝেছিস? অ্যান্সার মিলে গেছে। কোথায় ভুল করেছিলি দেখেছিস তো? প্রথম অঙ্কটায় ম্যাটেরিয়াল ড্যামেজে ভুল করেছিলি, তাই তো? আর সেকেন্ড অঙ্কটা, থার্ড অঙ্কটা, ফোর্থ অঙ্ক সব কি কি ভুল হলো? শুধু ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি এর অ্যামাউন্টটা ভুল লিখেছিস, চোখে কম দেখেছিস, ভুল লিখেছিস। হয়তো রাতের বেলা অঙ্ক করছিলি, চশমা পরে পড়িসনি, অঙ্ক করিসনি, ভুল হয়ে গেছে। এটা দেখ, 4 এর অঙ্কটা হয়ে গেল, তাই তো? মিস করেছিস আগেরটা, এখানে ফটো, হ্যাঁ তো? এবার 5 এর অঙ্ক দেখ, 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা কি বলেছে? ওই নরমাল অঙ্ক দেখ, নরমালি আইটেম গুলো পুরো নরমালি আছে। কি কোন আইটেম অসুবিধা হয়েছে এখানে? দেখে নি, দেখে নি কি ভুল করি 5 নম্বর অঙ্কটা। এই যে 5, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল লিখেছিস, পারচেস অফ র মেটেরিয়াল লিখেছিস, ক্লোজিং স্টক লিখেছিস। আবার দেখ সেম ভুল, কি ভুল? এই দাগটা এখানটাই হবে, এই দাগটা এখানটাই হবে, এখানে যাবে না, এখানে দাগ হয় না। তাহলে যোগ বিয়োগ করে যেটা হয় এটাকে বলে র মেটেরিয়াল কনজিউম, ফ্যাক্টরি ওয়েজেস যোগ করে হলো প্রাইম কস্ট, ফ্যাক্টরি রেন্ট লিখলি, স্যালারি অফ ফ্যাক্টরি রেন্ট লিখলি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি শেড লিখলি, করে 5 লাখ, ওপেনিং ডব্লিউআইপি 60,000, ক্লোজিং 70,000। যোগ বিয়োগ করে দাগটা এখানে দিয়ে, এই দাগটা এখানে কন্টিনিউ করবি না, 4,90,000 এর সঙ্গে এটা যোগ করে 47,20,000। এবার দেখে নিচ্ছি তোর কি ভুল হয়েছে। হ্যাঁ মিলে গেছে, অ্যান্সার এটাই হবে, 47,20,000। এটা পুরো পারফেক্ট মিলেছে। এখানে, এখানে ঠিকঠাক দেখেছিলি, বুঝিস তো? ঠিক আছে, হয়ে গেল এরকম। আমি এর পিডিএফ করে নিচ্ছি, পিডিএফ করে দিচ্ছি। ঠিক আছে, এটা বুঝেছিস তো অঙ্কটা? এটা তাহলে মিলে গেল। আর কোন অঙ্ক করেছিস? 7, এই 7 তো সোজাই আছে, কিছু নেই অঙ্কটার মধ্যে। 7টা মিলে গেছে, 69,000। দেখ, তাহলে এটার আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর পিডিএফটা, এ কটাই করেছিলি, কত 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 নম্বর বাকি আছে? 6 নম্বর বাকি আছে আর 9 নম্বর, তাই তো? 6 আর 9 নাকি 6, 8, 9? 8, 6, 8, 9, তিনটা অঙ্ক পরের ক্লাসে করে নিবি। আমি পিডিএফটা সেভ করে তোকে পাঠিয়ে দিচ্ছি। এই কোনটা কি? আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি পুরো, ঠিক আছে? আনসারটা পুরো পাঠিয়ে দিই, 3 পেজের পুরো। যে কটা অ্যান্সার চেক করে দিলাম পুরো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? যে কটা অ্যান্সার চেক করে দিলাম পুরো পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এবার পরের দেখ যে অঙ্কটা করবো। এরপরে ওই ট্রেডিং চলছিল, ট্রেডিং এর একটা অঙ্ক করেছিলাম, আজকে প্র্যাকটিস করাবো ট্রেডিং। আজকে ট্রেডিং এর হোমওয়ার্ক দেবো, বুঝিস তো? ট্রেডিং করিয়ে নিয়ে হোমওয়ার্ক দেবো। হ্যাঁ। আচ্ছা, 8 এর অঙ্কটা আগের দিন হোমওয়ার্ক দিয়ে নিলি না? ওটা করিস। আরে 8 করতে হবে না, 8 এর কোশ্চেন, 8 এর কোশ্চেন ইনকমপ্লিট কোশ্চেন আছে, বুঝিস তো? ইনকমপ্লিট আছে কোশ্চেনটা, এই জন্য করিস না 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা করিস না, কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, পারবি না, কি যাবে।
তাহলে বুঝতে পারলি এই যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় দিতে পারে। দেখ বেসিক্যালি দেখ এখান থেকে ম্যানুফ্যাকচারিং যারা স্কুলে যদি পরীক্ষায় আসে, আমার যা মন বলছে 9 অঙ্কটা ভালো করে করিস। 9 কিচ্ছু নেই, নর্মাল অঙ্ক, একদম নর্মাল, একদম নর্মাল, জাস্ট কোথায় কি বসে জেনে নে। হয়ে গেল 9। যদি মনে করে যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে পরীক্ষায় তোকে 2 বা 3 নাম্বার করতে হবে, 7 আর 8 করতে দিতে পারে, বাট এই 3টা অঙ্ক করে রাখলে আমার মনে হয় আর কিছু করার দরকার আছে। এই 3টা অঙ্কের মধ্যে সব কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 3টা অঙ্ক করে রাখলেই হবে, 7 8 9। তার মানে তো 7 8 তো বুঝতেই পারছি এই হ্যাঁ 7 8 9। তো তুই দেখতে পেয়েছিস অঙ্কটা কিছুই নেই, নর্মাল অঙ্ক, ঠিক আছে? তো জেনারেলি আমার যা মনে হয় 2 নাম্বার দেবে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে, 2 নাম্বার দিলে 7 আর 8, ঠিক আছে? 7 আর 8 2 নম্বরের অঙ্ক, কিন্তু ছোট অঙ্ক। জাস্ট কি নিয়মটাকে, নিয়মটা জাস্ট একটু পড়ে রাখতে হবে। কেন এতগুলো অঙ্ক করালাম? থোড়াই এত অঙ্ক করার দরকার আছে? দরকার নেই। কেন করালাম? যাতে নিয়মটা মনে রাখে। বারবার ভুলে যাচ্ছিস না নিয়মটা, কোথায় কি বসে, ওটা নিয়মটা মনে রাখার জন্য, কিছু না। ঠিক আছে, তো হয়ে গেল। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের বাইরে কিছু করতে হবে, 9টা দিয়েছি, এর বাইরে কিছু নেই, তার মধ্যে 3টে অঙ্ক ইম্পর্টেন্ট বলে দিলাম। ট্রেডিং অ্যাকাউন্ট আগের দিন কি এক একটা করেছিলাম? 2-1টা করাবো আজকে। মনে আছে? দেখে নে, দেখে নে, দেখে নে, খাতাটা খোল, পাতাটা খোল, ওটা ট্রেডিং দেখে নে। ট্রেডিং করাচ্ছি আজকে, 2 নম্বর অঙ্কটা কর ট্রেডিং এ। কোশ্চেন পড়ছি, দেখ কি লেখা আছে এখানে, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা দেখ, কোশ্চেনটা দেখ কি বলেছে এখানে। আচ্ছা 2 নম্বর অঙ্কটা পরে করাচ্ছি, কারণ আগের দিন আর একটু আইটেম ছিল, আগের দিন যেরকম আইটেম ছিল সেরকম আইটেম দিয়ে একটা করাই, তারপর 2-1টা করাবো। এই যে এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখ, ঠিক আছে? এই অঙ্কটা 3-এর অঙ্কটা। ট্রেডিং অ্যাকাউন্ট দাগ কেটেছিলি, মনে আছে কেমন দাগ কেটেছিলি? 3 নম্বর অঙ্ক, এখানে লেখ ডেবিট সাইড, এখানে লেখ ক্রেডিট সাইড, ঠিক আছে? মনে আছে আগের দিন কি কি লিখেছিলাম? আচ্ছা ভিতরের ঘরগুলো তো জানি কোথায় কি লিখতে হয়, পার্টিকুলার রুপিস, পার্টিকুলার রুপিস, ঠিক আছে? তো দেখে নে, তারপর টুকে নিস। কি বলেছিল এটা? এই লেখাটা কি আছে? স্টক অন 1/4/23। স্টক দু রকমের হয়, অ্যাকাউন্টস এর স্টক দু রকমের হয়, প্রথম দিন শেখাচ্ছি, ফার্স্ট সেমিস্টারে শিখিয়েছি। স্টক ক রকমের হয়? 2 রকমের হয়। কি কি স্টক হয় বলতে পারবে? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক মনে থাকবে, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক। তার মানে এটা হচ্ছে ওপেনিং স্টক দিয়েছে, এটা ওপেনিং স্টক। স্যার ক্লোজিং স্টক কোথায়? এই দেখ নিচে বলেছে ক্লোজিং স্টক, ঠিক আছে? ক্লোজিং স্টক 18,000 টাকা, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার কি ভাবে পারচেজ বল। ট্রেডিং অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট? ট্রেডিং অ্যাকাউন্ট, লেখ ট্রেডিং অ্যাকাউন্ট, এটা লিখো কি? ট্রেডিং অ্যাকাউন্ট, এটা লিখবো কি? ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্ট এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আছে? সমস্ত নমিনাল অ্যাকাউন্টের রুল কি? নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিয়ে কি আসে? সমস্ত এক্সপেন্সেস। ডেবিটে সমস্ত এক্সপেন্সেস আসে, এইদিকে সব এক্সপেন্সেস আসে, আর এইদিকে কি আসে? ইনকাম আসে, আর কিছু আসে। নমিনাল অ্যাকাউন্টে এটাই রুল। এবার এক্সপেন্স বলতে দু রকমের, একটা ডাইরেক্ট হয়, একটা ইনডাইরেক্ট হয়। কিন্তু এখানে কোন এক্সপেন্স আছে? এখানে ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট এক্সপেন্স, এখানে ডাইরেক্ট ইনকাম আসে, ঠিক আছে? বোঝা গেল? এটা মুছে দিচ্ছি। তার মানে কি বুঝতে পারলাম? নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি নেব? নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি লিখবো বল? ডাইরেক্ট এক্সপেন্সেস। ডেবিট দিকে কি লিখবো? এটাই আসবে কিন্তু পরীক্ষায়। ম্যানুফ্যাকচারিং অত ইম্পর্টেন্ট না, ম্যানুফ্যাকচারিং এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রেডিং, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট ট্রেডিং। ট্রেডিং আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আমি কখনো বলবো না ট্রেডিং আসবে না, ঠিক আছে? কোন স্টুডেন্ট যদি ম্যানুফ্যাকচারিং নাও করে, তাকে ট্রেডিং করতেই হবে। ট্রেডিং ইম্পর্টেন্ট, ট্রেডিং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তো ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে কি আসবে? ডাইরেক্ট খরচা, আর এইটা আসবে ডাইরেক্ট ইনকাম। এবার এই কোশ্চেন পড়ে দেখ, পারচেজ। পারচেজ কি? ইনকাম না খরচ? খরচা। পারচেজ কি ধরনের খরচা এটা জানতে হবে, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে? কি জানিস না? মানে কি বুঝতে পারছিস না কি? মুখস্থ না? ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট খরচা? আজকে তুই একটা কোনো একটা দোকান খুলেছিস, তুই কোনো একটা দোকান খুলেছিস, তুই দোকানে যদি মাল না কিনিস, তাহলে দোকানে কাস্টমারকে মাল বেচতে পারবি? তাহলে মাল তো কিনতেই হবে, কম্পালসারি কোনটা? যেটা বাধ্যতামূলক করতেই হবে। তাহলে পারচেজ হচ্ছে কি খরচা? ডাইরেক্ট খরচা। তাহলে যত ডাইরেক্ট খরচা কোন দিক বসে? ডেবিটে। তাহলে লিখবো কি? টু পারচেজ। এক লাইন ছেড়ে দিচ্ছি, এক লাইন ছেড়ে দিচ্ছি, এক লাইন ছেড়ে এখানে লিখছি টু পারচেজ। লিখতে পারিস টু পারচেজ। কত টাকা দিয়েছে পারচেজ? 80,000 টাকা, দেখছো? পারচেজ 80,000 টাকা ছিল। ওই ইনারে লিখলাম পারচেজ 80,000 টাকা, আমি কোথায় লিখলাম? ইনারে লিখলাম, ঠিক আছে? তো এবার পারচেজ থেকে কি হয়? এবার দেখ এখানে কি হয়েছে, এটা একটা রিটার্ন ইনওয়ার্ড আর একটা রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড মানে জানিস? কেউ বলতো রিটার্ন আউটওয়ার্ড মানে কি? রিটার্ন, রিটার্ন দু রকমের হয়, একটাকে বলে পারচেজ রিটার্ন আর একটাকে বলে সেল রিটার্ন। ট্রায়াল ব্যালেন্স করেছিলি,
তাই না? রিটার্ন আউটওয়ার্ড মানে কোন রিটার্ন? পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন। তাহলে পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ যায়। কত টাকা? বল, 4,000 টাকা, তাই তো? 4,000 টাকা, দেখতে পাচ্ছিস তো 4,000 টাকা? সেই থেকে 4 বাদ দিলে বাইরে বসলো 76,000। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এই দেখ বোর্ডের দিকে তাকা, দেখতে পারি সুন্দর করে করে দিচ্ছি। ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি কি করলাম? পারচেস করলাম আর পারচেস রিটার্ন করলাম। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড মানে জানিস? মাল কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে। আমি বাইরে থেকে মাল কিনে আনবো, তার জন্য গাড়ি ভাড়া লাগবে তো? বল, এই খরচাটা করা উচিত কি উচিত নয়? যদি এই গাড়ি ভাড়া যদি খরচা পেমেন্ট না করিস, তাহলে তোর দোকানে কি মাল এসে পৌঁছবে গোডাউনে? তাহলে এই খরচাটা করা উচিত কি উচিত নয়? উচিত। তাহলে এটা কি খরচা? ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে কোথায় বসবে? লেখ ট্রেডিং এর ডেবিটে লেখ, টু ক্যারেজ ইনওয়ার্ড লেখ, টু ক্যারেজ ইনওয়ার্ড। কত টাকা দিয়েছে ক্যারেজ ইনওয়ার্ড দেখ? 1 2 3 5,000 টাকা। হয়ে গেল, ক্যারেজ ইনওয়ার্ড হয়ে গেল। এবার কি সেলস, সেলস কত দিয়ে লাস্টে 1,32,000। সেল কোন দিকে আসে? সেল তো ইনকাম কোন দিকে আসে? এই দিকে লিখ, বাই সেলস। হ্যাঁ, বাই সেল 1,32,000, ঠিক আছে তো? এবার সেল থেকে কি হয়? সেল রিটার্ন হলে মাইনাস হয়, সেল রিটার্ন, ঠিক আছে? সেল রিটার্ন কত হয়েছে? সেল রিটার্ন দেখ, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন 7,000 টাকা। 1,32,000 থেকে 7,000 টাকা বাদ দেবো, মাইনাস করবো কি রিটার্ন, হচ্ছে 1,25,000। ঠিক আছে? দেখ সব কটা আইটেম বসাতে পারলি? সব কটা আইটেম বসানো হলো। তাহলে জিনিসটা বুঝতে পারলি? দুটো আইটেম বসানো বাকি আছে, যেটা পরে বলছি, আগে যেইগুলো বসালাম বোঝ। যেইগুলো বসালাম বোঝ, কি কি বসিয়েছি বল? দেখতে পাচ্ছিস তো কি লেখা আছে প্রথমে? পারচেজ। আমি এবছর কত টাকার মাল কিনেছি সেটা নিলাম, তার থেকে পারচেস রিটার্ন বাদ দিলাম। ওইদিকে কি লিখেছি? সেল, সেল থেকে সেল রিটার্ন বাদ দিলাম। ডেবিটে কি লিখি? ক্যারেজ ইনওয়ার্ড। এই তো 3টে আইটেম লিখেছি, আর তো কিছু করিনি। এবার ওপেনিং স্টক কাকে বলে জানিস তো? আমরা আগের দিন বুঝেছিলাম তো ওপেনিং স্টক কাকে বলে। আমি ব্যবসা আরম্ভ করেছি, আগের বছরে আগের বছরে কিছু মাল বেঁচে আছে, সেই মালগুলো কবে বেচবো? এই বছর বেচবো। তাহলে আগের বছরে কিছু মাল ব্যবহার করতে পারিনি, যেই মালগুলো এবছর ব্যবহার করব, যে বছর ব্যবহার করব সেই বছরের খরচ। তাহলে ওপেনিং স্টক কবে ব্যবহার করব? ওপেনিং স্টক, আবার বোঝ, ওপেনিং স্টক কাকে বলে? আগের বছর যেই মালগুলো বেচতে পারিসনি, সেটা এই বছর বেচবো। তাহলে যেই মালগুলো আগের বছর বেচতে পারি, সেই বছর কি ওই মালগুলো ইউজ করতে পেরেছিস? না। ইউজ করব কোন বছর? এই বছর। যে বছর ইউজ সে বছরের খরচা। তাই ওপেনিং স্টক আমার কি? খরচা। খরচা কোন দিকে লিখবো? ডেবিট। এই ফাঁকা রেখেছিলাম না এখানে, লেখ টু ওপেনিং স্টক। কত টাকা দেখ ওপেনিং স্টক দিয়েছে? 15,000 টাকা। হয়ে গেল, হয়ে গেল তো? এবার ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক একই গল্প, একই গল্প। এই বছরও কিছু মাল বেচতে পারিনি, কবে বেচবো এই মালগুলো? এই বছর যে মালগুলো বেচতে পারিনি, পরের বছর বেচবো। তাহলে এবছর যেই মালগুলো বেচতে পারিস সেগুলো পরের বছর বেচবি। তাহলে পরের বছর বেচবি, এই বছর তো বেচতে পারিসনি। তো এবছর যেই মালগুলো বেচতে হবে সেগুলো পরের বছর বেচবি। তাহলে ইউজ করলি কবে ওই মালগুলো? পরের বছর। তাহলে এই বছরের তো খরচ নয়। যেহেতু এই বছরের খরচ নয়, তাই তাই আমাকে কি করতে হবে? খরচাটা কমাতে হবে। খরচা কোন দিক? স্যার ডেবিট দিকে তো খরচা। তো খরচা ডেবিট দিক থেকে কমাতে হবে। হয় ডেবিট দিক থেকে কমাও। ডেবিটে কার থেকে? হয় তুই পারচেস থেকে কমাবি। এই ক্লোজিং স্টক 18,000 টাকা, হয় তুই পারচেস থেকে কমাবি, আর না হলে বেটার ওয়ার্ড, বেটার কি হবে? তুই অপোজিট সাইডে লিখে দে, ব্যাস মিটে গেল ঝামেলা। লেখ এখানে বাই ক্লোজিং স্টক, লেখ বাই ক্লোজিং স্টক। কত টাকা ছিল? 18,000 টাকা। শেষ, অঙ্ক শেষ। বুঝিস? শেষ হয়ে গেছে কিন্তু, একটুখানি। 1,25,000 আর 18, 1,43,000 হচ্ছে এটা। এটা হচ্ছে 1,43,000। ট্রেডিং কিন্তু কোনো না কোনো স্কুলে দেবেই, শিওর ট্রেডিং দেবে, কোনো না কোনো স্কুল ট্রেডিং দেবে, ভালো করে প্র্যাকটিস করে নে। আর ট্রেডিং যে জানে না, এর পরেরটা পারবে না। ট্রেডিং করলেই পরের ধাপে যেতে পারবে, নাহলে যেতে পারবে না পরেরটায়। ট্রেডিং এর পরে হয় পিএল, পিএল তারাই পারবে যে ট্রেডিং পারবে, ট্রেডিং না পারলে পিএল। কারণ পিএল যদি করতে পারে না, তোকে ট্রেডিং করে পিএল করতে হবে। সুতরাং ট্রেডিং তোকে জানতেই হবে। এখানে লিখবো কত? 1,43,000।
লাখ তেতাল্লিশ গেলে কত 15, 76 15 কত 91, 91 আর 5 96, তাহলে 1,43,000 থেকে 96, দেখ আমি বাদ দিচ্ছি এখানে। 1,43,000 থেকে 96 বাদ দিলে কত হয়? 6 কে 13, 7 হাতে হচ্ছে 1, 9 আর 1 10, 10 কে 14, 4 হাতে হচ্ছে 1, একে একে মিলে গেল শূন্য, 47। তাহলে অ্যান্সার কত হলো? 47,000। তো এখানে কি লিখবো? এটাকে কি বলে? টু গ্রস প্রফিট, আগের দিন লিখেছিলাম টু গ্রস প্রফিট সিডি। কত টাকা? 47,000 টাকা। দেখে নে, অঙ্কটা করিয়ে দিলাম। দেখে নিস, অঙ্কটা করিয়ে দিলাম, দেখে নে। ভুলভাল জায়গায় লিখছিস, দেখ ভুলভাল জায়গায় লিখেছিস। দেখ শুভঙ্কর, তুই গ্রস প্রফিটটা কোথায় লিখেছিস? তুই গ্রস প্রফিটটা এখানে লিখেছিস, এই লাইনে হয়েছে ভুল। যেটা 47,000 টাকা, এই 1,43,000 ওপরে, বুঝতে পারলি তো? এই ভুলগুলো করবি না, এই ভুলগুলো বাচ্চারা করে। কিনা বুঝতে পারলি অঙ্কগুলো? এখানে করে লাভ নেই, বাড়িতে করতে হবে অঙ্ক। এখানে আসবো সকাল সকাল এসে একটু অঙ্কগুলো দেখলাম, কোনো লাভ নেই। বাড়িতে অঙ্ক করতে হবে, নাহলে পরীক্ষা করতে পারবি না। পরীক্ষাই করতে পারবি না, তাহলে ওই তোর কত 40-এ 11, 12ই উঠবে, এর চেয়ে বেশি উঠবে না কিন্তু, এর চেয়ে বেশি উঠবে না। এই সেমিস্টারের নাম্বার তোলা কিন্তু টাফ আছে। আগের সেমিস্টারে এমসিকিউ ছিল, আগের সেমিস্টারে এমসিকিউ ছিল, হয়ে গেছিল। এই সেমিস্টার নাম্বার তোলা টাফ আছে, বলে দিলাম কিন্তু। আচ্ছা দেখ, 3 নম্বর অঙ্কটা হলো তো, 4 নম্বর অঙ্কটা করবো। দেখ অঙ্কটা করবা হাতে, কর। এই 4 নম্বর অঙ্কটা দাগটা কাট, দাগটা কাট, করাচ্ছি আমি, করে দিচ্ছি অঙ্কটা। অঙ্কটা আমি করে দিই চারেরটা, চারেরটাই আমি করে দেবো, আমি করে দেবো চারেরটা, কিন্তু দাগটা কেটে ফেল। যেমন এটা ক্যাশ ঠাটা ওদিক সরে গেছে, এটা হচ্ছে 38,700, আমি লিখে দিচ্ছি পাশে, দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে 3,220। ছিল অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। অঙ্কটা করাবো, হ্যাঁ। 4 নম্বর অঙ্কটা, এটা কি বলছে দেখ, কি করতে বলছে তোকে? তোকে করতে বলছে কি? প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং এর দাগ কাটবি, ট্রেডিং এর দাগ কাটবি, চ ট্রেডিং এর দাগ কাটি। কাট, দাগ কেটে কোশ্চেনটা রাখ, সামনে করতে পারবি, কোনো কিছু নেই, এমন কিছু কঠিন জিনিস নেই।
এবার অঙ্কটা করবো। এখানে কি লিখতে হবে? লেখ ইন দা বুকস অফ, লেখ প্রথমে লেখ ইন দা বুকস অফ। ততক্ষণই করাতে থাকবো যতক্ষণ না মাথায় ঢুকবে, ঠিক আছে? মাথায় ঢুকে গেলে আমাকে বলবি যে স্যার বুঝতে পারছি, তখন আমি নতুন টপিকে যেতে পারবো, নতুন টপিকে যেতে পারবো। কিন্তু করতে হবে, আমি করিয়ে দিলে হলো না ভাই, এখানে মাথায় ঢুকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না কিন্তু পারবি না কিন্তু। ইন দা বুকস অফ কি নাম ছিল বল কোশ্চেন পড়ে? মিস্টার ঘোষ, ঘোষ ছিল তো? কি ছিল দেখ? ইন দা বুকস অফ ঘোষ ব্রাদার্স, লাইক ইন দা বুকস অফ ঘোষ ব্রাদার্স, লাইক ইন দা বুকস অফ ঘোষ ব্রাদার্স, লাইক ইন দা বুকস অফ ঘোষ ব্রাদার্স, ঠিক আছে তো? তার নিচে কি লিখতাম মনে আছে? ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা করতে বলছি সেটাই লিখবি, ট্রেডিং অ্যাকাউন্ট। মানে আগে ট্রেডিং অ্যাকাউন্ট লিখে তারপর ঘোষ ব্রাদার্স লিখেছিস? মানে আজকে করেছিস, কই পরের দিন এটা করবি না, ঠিক আছে? আগে আগে দোকানের নাম, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? লিখিস ট্রেডিং অ্যাকাউন্ট, লিখুন ট্রেডিং অ্যাকাউন্ট। তার নিচে লিখতে হয় কি বলতো? জায়গা থাকলে লেখ, নাহলে পরের অঙ্ক দিয়ে লিখবি ফর দ্য ইয়ার এন্ডেড। বল কত ছিল? ডেট বল, ডেট বল, অঙ্কে ডেট বল। আচ্ছা দেখাবো কোশ্চেনটা, ডেটটা দ্বারা দেখাচ্ছি। ফর দ্য ইয়ার এর কত হবে? কত আছে দেখ, 31/12/24 লিখতে হবে। এই ফরম্যাটটা ঠিক রাখতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য, বুঝতে পারলি তো? এটা আগে ঠিক রাখতে হবে, 31/12/24। তাহলে এইদিকে কি লিখতে হয়? ক্রেডিট, ঠিক আছে তো? অঙ্ক শুরু করার আগে এইগুলো দেখে নিবি ঠিকঠাক করেছিস তো, তারপর অঙ্ক স্টার্ট কর। এখানে লিখবি পার্টিকুলার্স, রুপিস, 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 পার্টিকুলার্স, রুপিস, রুপিস হয়ে গেল। তুমি ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার কোশ্চেনটার দিকে তাকা, কোশ্চেনটার দিকে তাকা। কি বলেছিল? ওপেনিং স্টক, এগুলো কিছু না। ওপেনিং স্টক কত? মোটামুটি আগের অঙ্কটা করলাম, তার আগের দিন একটা অঙ্ক করালাম, একটা আইডিয়া হয়েছে ওপেনিং স্টক কোথায় বসবে। বল ওপেনিং স্টক মানে কি? আগের বছর যেই গুডস গুলো বেচতে পারিনি, সেই গুডস গুলো কোন বছর বেচবো? এই বছর বেচবো। তা আগের বছর বেচতে পারিনি মানে আগের বছর খরচ হয়নি, এবছর বেচবো মানে এবছরের খরচ, যে বছর বেচবে সে বছরের খরচ। অর্থাৎ আগের বছর ইউজ করতে পারিনি, আগের বছর খরচা হয়নি, এবছর ইউজ করবে এবছর খরচা। খরচা কোথায় বসে? ডেবিট দিকে বসে। তো ডেবিট দিকে লিখে দেবো ওপেনিং স্টক, ঠিক আছে? ওপেনিং স্টক কিন্তু ওয়ান টাইপ অফ ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই ডেবিট দিকে লিখবো কত? 13,800 টাকা। লেখ ওপেনিং স্টক, লেখ টু ওপেনিং স্টক, তো 13,800 টাকা লিখে দিলাম। এরকম করে করে দেখ কি লেখা আছে তারপর। ওপেনিং স্টকের পর কি লেখা আছে দেখ, ক্যাশ পারচেজ, তুই ক্যাশে গুডস কিনেছিস এত টাকা, আবার ধারে গুডস কিনেছিস কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে গুডস ধারে কিনেছিস, তাই তো? তাহলে পারচেজ বলতে অ্যাকাউন্টসে কি বোঝায়? শুধু কি ক্যাশে গুডস কেনাকেই পারচেজ বলে, নাকি ক্যাশে এবং ধারে দুটোই বলতে পারি? তাহলে আমরা কিভাবে লিখবো এখানে? এখানে লিখবো কি দেখ, এখানে লিখবো কি টু পারচেজ, লাইক টু পারচেসেস। টু পারচেজ ডেবিট কেন এটা বোঝাতে হবে না, ঠিক আছে? আগের অঙ্কগুলো করেছি, বুঝে গেছিস, কারণ এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট খরচা। এখানে লিখ ক্যাশ পারচেজ বলে, এখানে লিখ ক্যাশ, আর এখানে লিখ ক্রেডিট। দেখ দেখ দেখি বলতে পারবি কেউ ক্যাশে কত টাকার গুডস কিনেছিলাম? বল দেখি কত লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, 43,250। দেখি ধারে কত টাকার গুডস কিনেছিলাম, কি বলছে ধারে? 1,12,300, 1,12,300, 1,12,300। তাহলে দুটো কি করবো? যোগ করবো, এখানে রাখছি দেখ। ওই দেখ, সরি, তোরা কি এখানে লিখে দিয়েছিস টাকাটা? আমি আমি কি করলাম দেখ, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি যে বাইরে করলাম, বাইরে কারা করবে জানিস তো? যারা অ্যামাউন্টের একটা ঘর করেছে, বুঝিস কি করলাম? তোরা অ্যামাউন্টে কটা ঘর করেছিস? দুটো ঘর করেছিস তো, তাহলে এই ঘরে লিখে দিতে পারি। আমি তো খেয়াল করিনি দুটো ঘর করেছি, ঠিক আছে তো? খেয়াল করিনি দুটো ঘর করেছি। তাহলে এখানে লিখবো 43,250, ঠিক আছে? 1,1,2
300। তাহলে যোগ করবো, এখানে যোগ করলে কত হচ্ছে দেখ। যোগ কর, আমি একটু মুছছি, জাস্ট একটু বড় করে লিখছি, লেখার জন্য মুছছিলাম, ঠিক আছে, বড় করে লেখার জন্য মুছছি। 1,12,300, আমি বড় করে লেখার জন্য জাস্ট মুছলাম। 43,250। শূন্য, 5, 3 আর 2 5, ঠিক আছে, 5, 4 আর 1 5, এটা হচ্ছে 1,55,500, ঠিক আছে। এটা বেরোবে যোগ করে, ওই তো মানে 1,55,550, তাই লিখেছি। 1,55,550 লিখেছি, হ্যাঁ ঠিক আছে। হলো তো? কোনটা? না না, আর একটু আছে এর মধ্যে কাজ, কাজ আছে, তুই যে করছিস আমি বলিনি ভুল করছিস। এরপরে কি হচ্ছে দেখ, পারচেস করলাম তো, রিটার্ন থাকতে পারে না। রিটার্ন অঙ্কে থাকতে পারে কি পারে না? তো রিটার্ন থাকলে কি করতাম, পারচেস রিটার্ন, পারচেস থেকে কি করতাম, বিয়োগ করতাম। তাহলে বুঝতে পারলি কেন করিনি? কারণ হচ্ছে এটা। এবার দেখ তাহলে হলো তো, তাহলে কি কি হলো এখানে, রাইট মানে ওপেনিং স্টক হলো, ক্যাশ পারচেস হলো, ঠিক আছে, আর কি হলো, ক্রেডিট পারচেস হলো, ঠিক আছে। এবার দেখ কি আছে, দেখ এই রিটার্ন আউটওয়ার্ড, দেখিস তো কি লেখা আছে, এটা রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড মানে বুঝতে পারছিস, রিটার্ন আউট মানে কি বললাম, রিটার্ন আউটওয়ার্ড মানে কি বললাম, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন হলে কি হয়, পারচেস থেকে কমাবো, পারচেস রিটার্ন হলে কি হবে, পারচেস কমে যায়, কত টাকা, 12,350, লেখ 12,350। তাহলে এর থেকে মাইনাস কর, এর থেকে মাইনাস কর, রিটার্ন বলে, রিটার্ন। রিটার্ন আউটওয়ার্ড না লিখলেও চলবে, এখানে রিটার্ন আউটওয়ার্ড না লিখলেও চলবে, শুধু রিটার্ন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কারণ পারচেস থেকে যে রিটার্ন বাদ দিই তাকে পারচেস রিটার্নই বলে, বা রিটার্ন আউটওয়ার্ড বলে, ঠিক আছে তো। তাহলে কত বললাম, ভুলে গেলাম তোর সাথে কথা বলতে বলতে, কত বললাম, 12,350, ব্যাস। যোগ বিয়োগ করে এবার তুই বাইরে বার, দেখ আমি কি টাকা লিখছি দেখ ভালো করে, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। 1,2,3,5,0, বুঝলি কি করে লিখলাম, এমন ভাবে লিখ যেন বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে কত হয়, বাইরে শূন্য বসলো, পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য বসলো, ঠিক আছে তো। তারপর কত হচ্ছে, 3 কে 5 2, আচ্ছা, তারপর 2 কে 5 3, ঠিক আছে, 1 কে 5 4, আর এটা হচ্ছে 1, তাহলে কত হলো, 1,43,200। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করে হলো। দেখ যোগ বিয়োগ তোদের ক্যালকুলেটর অ্যালাউ নেই, তুই যতক্ষণ না পর্যন্ত হাতে ধরে করবি, পরীক্ষায় গিয়ে প্রচুর সময় লাগবে এই অঙ্ক করতে, তুমি জানো অঙ্ক করতে এমন হবে, আগের বার এরকম হয়েছিল স্টুডেন্টের সঙ্গে, যে অঙ্ক পারবে পরীক্ষায়, পরীক্ষা কি করে আসতে পারেনি, বুঝিস কি বললাম, অঙ্ক পারবে কেন করতে পারিনি, পারবে অঙ্ক কিন্তু করে আসতে পারিনি, কারণ কি, সময় পাইনি, তার আগেই খাতা নিয়ে নিয়েছে। অনেক অঙ্ক এরকম হয়েছে, তোদের সঙ্গে এই কাজটা হবে কিন্তু, চিন্তা নেই, চিন্তা করিস না, সবার সঙ্গেই হবে এটা, তোদের সঙ্গেও হবে। কারণ তুই বুঝতে পারবি, টাইম ম্যানেজমেন্ট করতে পারবি না, তোর হিসাব করতে অর্ধেক টাইম চলে যাবে। এরকম কত অঙ্ক, যেমন ইনকাম এক্সপেন্ডিচার, কত সোজা অঙ্ক এসেছিল আগের বার, বললো স্যার টাইমের জন্য করতে পারিনি, ফাইনাল এখন ছেড়ে দিয়ে চলে এসছে, সরাসরি অঙ্ক ছেড়ে দিয়ে চলে এসছে। এটাই হয় কিন্তু, হাতে যদি প্র্যাকটিস না রাখতে পারিস তাহলে করতে পারবি না। টাইম খুব কম, খুব কম সময়, ক্যালকুলেটর থাকলে ঠিক ছিল, ক্যালকুলেটর যেখানে অ্যালাউ নেই সেখানে অনেক কম সময়, বলে দিলাম। সুতরাং হাতে ধরে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে, তোদের যা হাতে দেখছিস স্লো, হেভি স্লো, এত স্লো হবে না, ঠিক আছে, হাতে প্রচুর স্পিড নিয়ে আসতে হবে। যাই হোক আমি এটা বলে দিলাম। এর পরের পরের পয়েন্টটা বলছি, পরের পয়েন্টটা হাতে ধরে কিন্তু বারবার বলছি, ক্যালকুলেশন করবি, বাড়িতে যখন ক্যালকুলেট করবি ফোন নিয়ে করবি না, ক্যালকুলেট কিভাবে করতে হবে বুঝিস তো, ক্যালকুলেট করতে হবে তোকে, আসবে না হলে। আচ্ছা বল, এটা হলো তো, তাহলে কি কি হলো, এটাও হয়ে গেল। এবার দেখ কি লেখা আছে, ফ্রেট অন পারচেস, মাল কেনার জন্য গাড়ি ভাড়া, এরপর কি, ক্যারেজ ইন ওয়ার্ড, জানিস, এই দেখ ফ্রেট অন পারচেস মানে কি, কি বললাম বল, গাড়ি ভাড়া, এটা মানে কি, ক্যারেজ ইন ওয়ার্ড মানে কি, ক্যারেজ ইন ওয়ার্ড মানে কি, এটাও গাড়ি ভাড়া, দুটোই গাড়ি ভাড়া, দুটোই গাড়ি ভাড়া। এটা রেলে করে নিয়ে আসবে, এটা ট্রাকে করে নিয়ে আসবে, ব্যাস, গাড়ি তো ভাড়া, রেলে করে নিয়ে আসলে বলে ফ্রেট, আর তোর ট্রাকে করে নিয়ে আসা বলে তাকে বলে ক্যারেজ, ঠিক আছে তো। এটা রেল পথে নিয়ে আসবে, এটা সড়ক পথে নিয়ে আসবে, ঠিক আছে তো। তাহলে বাই রোড, ঠিক আছে, বুঝতে পারলি তো ব্যাপারটা কি বললাম। তার মানে এই যে দুটো পয়েন্ট, দুটোই তো আমার খরচা,
তাই তো? তাহলে এই খরচাটা না করলে আমার গোডাউনে বা আমার দোকানে কি মালটা এসে পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে খরচাটা করা কম্পালসারি। কি ধরনের খরচা এটা? ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ডেবিট দিকে বসিয়ে দেবো। দুটোই দেখে দেখে ডেবিট দিকে বসা। লেখ লেখ টু ক্যারেজ ইনওয়ার্ড, লেখ টু। তোকে না ঘাবড়ানোর জন্য দেবে। আমি কিছু কিছু কথা বলেছি যে ঘাবড়াতে পারে। এই অঙ্কনে কি লেখা ছিল? ক্যারেজ, বল দেখি ক্যারেজ কি লেখা ছিল বল? এই অঙ্কনে কি লেখা ছিল বল? এখানে কি লেখা ছিল? স্যার ফ্রেট অন পারচেজ, আর এখানে কি লেখা ছিল? ক্যারেজ ইনওয়ার্ড। কোন অঙ্ক না ও তোকে এরকম ভাবে বলে দেবে শুধু ক্যারেজ লিখে দেবে। কি বললাম? শুধু দেখ ক্যারেজ না, ক্যারেজ দু রকমের হয়। একটা ইনওয়ার্ড হয় আর একটা আউটওয়ার্ড হয়। ইনওয়ার্ড মানে কি? মাল কিনে আনার জন্য গাড়ি ভাড়া। আর আউটওয়ার্ড মানে কি? বেচার জন্য। ধর আজকে ধর আমার একটা মুদিখানা দোকান আছে, ঠিক আছে? এবার ধর আমাকে চাল ডাল বিক্রি করি, চাল ডাল কিনে আনতে দেয় বাইরে, ধর হাবড়া থেকে চাল কিনে নিয়ে আসি, তাই তো? তাহলে হাবড়া থেকে চাল কিনে নিয়ে আসার জন্য কি করতে হবে? গাড়ি ভাড়া দিতে হবে, এটাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড। এবার আমার দোকানে কোনো কাস্টমার এসেছে যার বাড়ি দমদম, ঠিক আছে? বলছে আমার বাড়িতে চালটা পৌঁছে দিয়েছো। তাহলে ওর বাড়িতে ভ্যানে করে চাল পৌঁছে দিয়ে আসা হচ্ছে লোক দিয়ে, ঠিক আছে তো? তার জন্য যে গাড়ি ভাড়া হচ্ছে এটাকে কি বলে? এটাকে বলে ক্যারেজ আউটওয়ার্ড। এই খরচাটা নাও করতে পারি আমি, এই খরচা নাও করতে পারি, কিন্তু কোন খরচাটা কম্পালসারি করা? ক্যারেজ ইনওয়ার্ড, তাই তো? তাহলে ক্যারেজ দু রকমের, একটা ইনওয়ার্ড হতে পারে আবার আউটওয়ার্ডও হতে পারে, ঠিক আছে? শুধু ক্যারেজ বলতে অ্যাকাউন্টেন্সি কাকে বোঝায়? ইনওয়ার্ড কে বোঝায়, কারণ আউটওয়ার্ড বোঝায় না। আউটওয়ার্ড না হলেও হতে পারে, ঠিক আছে? যদি কখনো কোশ্চেন পেপারে শুধু ক্যারেজ লেখা থাকে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা ইনওয়ার্ড হবে না আউটওয়ার্ড হবে, ওটাকে ইনওয়ার্ড বলে। কোশ্চেনে শুধু ক্যারেজ লেখা থাকা মানে ওটাকে কি কি বলে? ক্যারেজ ইনওয়ার্ড। এখানে ক্যারেজ ইনওয়ার্ড বলে দিয়েছে, কিন্তু এর পরবর্তী অঙ্ক পেতে পারি শুধু ক্যারেজ লেখা। তো শুধু ক্যারেজ বলতে কি বোঝায়? ইনওয়ার্ড না আউটওয়ার্ড? ইনওয়ার্ড। ফ্রেট অন পারচেজ, এটা মানে কি? মানে গুডস কেনার জন্য রেল ভাড়া। তাহলে এটা কি বললাম? এটাকে কি বলবো? এটাকে ইনওয়ার্ড বলবো না আউটওয়ার্ড বলবো? দেখে কি মনে হচ্ছে? পারচেজ, পারচেজের জন্য গাড়ি ভাড়া মানে ইনওয়ার্ড। তাহলে বুঝে গেলি? ক্যারেজ ইনওয়ার্ড 750 লেখ, ডেবিট দিকে লেখ। টু ক্যারেজ ইনওয়ার্ড 750। এবার লিখবি টু ফ্রেট অন পারচেজ টাকা। বুঝে বলতে পারি ফ্রেট অন পারচেজ কত বলেছিল? 2150। এখানে 2150। তারপর কি বলেছে বল? এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখ কি বলেছে? সেলস, ক্রেডিট সেল। আমি যখন গুডস কাউকে বেচবো, ক্যাশেও বেচতে পারি, ধারেও বেচতে পারি। তাহলে ক্রেডিট সেলস, তাহলে গুডস ধারে বেচেছি। ধারে বেচলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। বাই সেলস, লেখ বাই সেলস ক্যাশ বা ক্রেডিট। লেখ ক্যাশে কত টাকার গুডস বেচেছিস, দেখ দেখি ক্যাশে। ক্যাশে কত টাকার গুডস বেচেছিস বলতে পারবি? দেখ এই দেখ লিখে দিই ক্যাশে। লেখ লেখ খাতায় লেখ, আমি তোর শুনে লিখছি। কত ক্যাশে? 38,700। লেখ ক্যাশে, লেখ 38,700। লেখ ক্যাশ, লেখ সেল লিখলে সেলের নিচে লেখ ক্যাশ, লেখ ক্যাশ। ওই এদিক টাকা, সেলের নিচে ক্যাশ লেখ। সেল তুই এই দিক লিখলি, ক্যাশ ওই দিক লিখবি? ক্যাশ, ক্যাশ কত লিখবো? দেখ ক্যাশে এই টাকাটা লেখ, আমি যেমন লিখছি লেখ 38,700। প্রথম করে হ্যাঁ 38,700 লেখ। 38,700, তার নিচে লেখ ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট কত ছিল দেখ, দেখ ক্রেডিট কত ছিল, দেখ ক্রেডিট সেল কত, ওয়ান দেখে দেখে লেখ অ্যামাউন্টটা। 150650 লেখ। লেখ 150650। এবার দেখ আমি বসাচ্ছি, দেখবি। ক্যাশ কত, কত বলেছিলাম বল? ক্যাশ, ক্যাশ সেল কত বলেছিলাম? 38,700। আর ক্রেডিট সেল কত? 1 লাখ 150650। দুটো যোগ করে দেবো। শূন্য শূন্য বসে গেল, শূন্য পাঁচে 5 হয়, ঠিক আছে? 7 আর 6 13, 3 হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1, 8 আর 1 9, ঠিক আছে তো? 5 আর 3 8, 1 189350, ঠিক আছে? ক্যাশ সেলের সাথে ক্রেডিট সেল যোগ করে টোটাল সেল হয়ে গেল। এবার কোশ্চেন পড়বো। বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ আস্তে আস্তে একদম ধরে ধরে করছি, একদম এরকমই অঙ্ক থাকবে পরীক্ষায় ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন যে অঙ্কটা হচ্ছে আইডিয়াল অঙ্ক, একদম এরকম অঙ্ক পরীক্ষায় তুলে দেবে। এত অব্দি ক্লিয়ার হয়েছে বল? এবার দেখ কি কি আইটেম বাকি রইলো আমার এখানে। স্যার এই তো রিটার্ন ইনওয়ার্ড বাকি আছে। রিটার্ন ইনওয়ার্ড মানে কি?
এই মতো কি বল, সেল রিটার্ন। সেল রিটার্ন কি করতে হবে, সেল থেকে বিয়োগ করতে হবে, করে দে, কত টাকা বাদ দে, 15,500, 15,500 সেল রিটার্ন 15,500, লেখ মাইনাস দিয়ে লেখ রিটার্ন 15,500। তাহলে কত হচ্ছে, বাইরে বসবে 0, তারপর 5, ঠিক আছে, আবার হচ্ছে 5 থেকে 13, 13 মানে হচ্ছে 8, হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1, 5 আর 1 6, 6 থেকে 9, 6 3 হলে, ঠিক আছে তো, 1 কে 8 7, 1,73,850, ঠিক আছে, ক্লিয়ার তো? দেখে তো ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? পার্ট বাই পার্ট বুঝতে পেরেছিস তো কি কি আসে? তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট কোনো মুখস্থ করার ব্যাপার নেই, অনেকে মুখস্থ করে। ট্রেডিং এ কি আছে, ট্রেডিং এ 5টাই আইটেম থাকে, দেখ ভালো করে দেখ, এই আইটেম এর বাইরে কোনো আইটেম থাকে না। ওপেনিং স্টক, পারচেজ, কি লেখা আছে বল, ওপেনিং স্টক পারচেজ, ওইদিকে কি লেখা আছে, কোথায় ক্লোজিং স্টক লেখা আছে? ওপেন এখন দেখতে পাচ্ছিস কি, ওপেনিং স্টক, পারচেজ আর সেল, আর দুটো আইটেম এক্সট্রা আসে, ঠিক আছে, ব্যাস তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম অঙ্ক এই করাই থাকে। আচ্ছা তারপর কি হলো বল, এইদিকে এইদিকে সব করা কমপ্লিট, এইদিকে সব করা কমপ্লিট হয়ে গেল, বল এইদিকে সব করা আইটেম কমপ্লিট, এদিকে সব করা কমপ্লিট, এবার এদিক চলে আয়। এইদিকে কি বলেছে দেখ, এদিকে ক্যারেজ আউটওয়ার্ড, এই মাত্র বোঝালাম না ক্যারেজ আউটওয়ার্ড কি বললাম, ক্যারেজ আউটওয়ার্ড মানে কি, কি বললাম, ক্যারেজ মানে কি, ক্যারেজ মানে কি গাড়ি ভাড়া, আউটওয়ার্ড মানে কি মাল বেচতে গেলে যে গাড়ি ভাড়া লাগে, ঠিক আছে, তাহলে মাল বেচতে গেলে যে গাড়ি ভাড়া লাগে, এটা এই খরচাটা কম্পালসারি নয়। আজকে ধর, আজকে ধর আমি কোনো দোকান, ডেলিভারি চার্জ বুঝিস তো, ডেলিভারি চার্জ করা সবসময় কম্পালসারি হয় না। আজকে তুই ধর কোনো একটা দোকান খুলেছিস, যেখানে বাইরে থেকে মাল কিনে আনার জন্য গাড়ি ভাড়া তোকে করতেই হবে, এটা কম্পালসারি। কিন্তু তোর দোকানে কোনো কাস্টমার এসছে, ওর বাড়িতে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার নয়, ঠিক আছে, আমি খুশি হয়ে করতে পারি, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে তো। তো ক্যারেজ আউটওয়ার্ড এটা কম্পালসারি নয় এই খরচাটা, অর্থাৎ কম্পালসারি খরচাকে বলে ডাইরেক্ট খরচা, এটা ডাইরেক্ট খরচা না, এটা ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচা ট্রেডিং এ আসে না, কি বললাম বোঝা গেল? তাহলে ক্যারেজ আউটওয়ার্ড কোথায় আসলো না বল, ট্রেডিং এ। কেন আসলো না, কেন আসলো না, এটা কি ধরনের খরচ, ইনডাইরেক্ট খরচ, ভালো করে বলতে হবে, কনফিডেন্স সহকারে বলতে হবে, ক্যারেজ আউটওয়ার্ড ইনডাইরেক্ট খরচ, এই জন্য ট্রেডিং এ আসলো না, ঠিক আছে। আচ্ছা তারপর ওয়েজেস, ওয়েজেসটা কি বলতে পারি, ওয়েজেস আমি জিজ্ঞাসা করছি, বলতে কি ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ বলতে পারবি? ওয়েজেস, ওয়েজেস কাদের দিই, ওয়েজেস কাদের দিই, শ্রমিক মানে ওয়ার্কারদের দিই, ওয়ার্কাররা কোথায় কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, তো ওয়ার্কাররা না থাকলে কি ফ্যাক্টরিতে কাজকর্ম হবে? তাহলে এই খরচাটা করা কি মনে হয়, এটা কি কম্পালসারি কি কম্পালসারি নয়? তাহলে ওয়েজেস কি খরচা, ডাইরেক্ট খরচা, ওয়েজেস ডাইরেক্ট খরচা, তাহলে ওয়েজেস ডাইরেক্ট খরচা, কত টাকা ওয়েজেস আছে দেখ, 12,000, 12,200 টাকা ওয়েজেস, ব্র্যাকেটে কিছু কথা লিখেছে, দেখ কি লিখেছে, এক্সক্লুড, এক্সক্লুড মানে জানিস, এক্সক্লুড মানে জানিস, এ বাবা এক্সক্লুড মানে জানিস না, ইনক্লুড মানে জানিস, ইনক্লুড মানে ওর মধ্যে আছে, আর এক্সক্লুড মানে ওর মধ্যে নেই, না না এক্সক্লুড এর মধ্যে নেই, 12,200 মধ্যে নেই, কি নেই, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এবার দেখ, আমরা একদম 11 এর শুরুতেই পড়েছিলাম, ঠিক আছে, এই বেসিক অ্যাকাউন্টিং নামে পড়েছিলাম। দেখ আমি তো সিম্পল কথা বলছি, ধর আজকে ধর আমি আমার ধর দোকানে কোনো একজন স্টাফকে রেখেছি, ওকে বলেছি প্রতি মাসে আমি তোমাকে কত করে মাইনে তুমি কাজ করো, প্রতি মাসে তোমাকে আমি 5,000 টাকা করে ওয়েজেস দেবো, শুনছিস তো গল্পটা, প্রতি মাসে 5,000 টাকা করে ওয়েজেস দেবো, গল্পটা শোন, প্রতি মাসে তোমাকে 5K করে দেবো। তো ও আমার দোকানে পুরো 12 মাস কাজ করলো, তাহলে ওকে দিয়ে আমি কমাস, ওকে দিয়ে ওর থেকে আমি কত টাকার কাজ নিয়েছি বুঝিস নি বললাম, 60,000 টাকা, 60,000 টাকার কাজ নিয়েছি। এবার, এবার তো প্রশ্ন হলো ওকে পেমেন্ট করতে হবে, তো ওকে তো জানুয়ারি মাস কাজ করিয়েছি, পেমেন্ট করলাম কবে, ফেব্রুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারি মাস কাজ করি, ওকে পেমেন্ট করেছি কবে, মার্চে, মার্চে কাজ করে পেমেন্ট করেছি কবে, এপ্রিলে, এপ্রিলের কাজে পেমেন্ট করেছি কবে, মেতে, মে পেমেন্ট করেছি জুনে, জুনেরটা জুলাইয়ে, জুলাইয়েরটা আগস্টে, আগস্টেরটা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর, আর ডিসেম্বর পেমেন্ট করেছি কবে, জানুয়ারিতে। তাহলে এই বছর ওকে ক মাসের টাকা দিলাম বল দেখি, 11 মাসের টাকা দিলাম, ওর থেকে 11 মাসের টাকা দিলাম, মানে ওকে কত টাকা দিলাম, 55,000 টাকা দিলাম, কিন্তু ওর থেকে কাজ নিয়েছি কত, অ্যাকাউন্টস কি বলে,
বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ, বলেছিলাম। বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ, নাকি পেমেন্ট করাকে খরচ বলা হয়? কি বলেছিলাম মনে আছে অ্যাকাউন্টস? বেনিফিট নেওয়াকে। তুই বেনিফিট কত নিই, 55 না 60? তাহলে খরচ কোনটা, 60 না 55? তার মানে এখানে বলে ওয়েজেস, তুই ওয়ার্কারকে এত টাকা পেমেন্ট করেছিস আর এত টাকা বাকি রেখেছিস, তাহলে তুই ওয়ার্কারের কাছ থেকে কত টাকার কাজ নিয়েছিস বলতে পারবি? বল বল বল, আমি দেখে এত সুন্দরভাবে বুঝালাম, এটা ভাব। এই ওয়েজেস 1200 মানে তুই ওয়ার্কারকে এত টাকা পেমেন্ট করেছিস, এই টাকা পেড করেছিস, এই টাকাটা তুই ওয়ার্কারকে পে করেছিস, আর এত টাকা কাজ তো নিয়েছিস কিন্তু পেমেন্ট করিসনি। অ্যাকাউন্টস কি বলে, পেমেন্ট করাকে খরচ বলে নাকি বেনিফিট নেওয়াকে খরচ বলে? তাহলে এখানে বেনিফিট কত, বেনিফিট কত, 12,200 বেনিফিট নাকি 12,200 যোগ 1800 বেনিফিট? বল 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 বল। 1800, এই টাকাটার কাজ নেই যত পেমেন্ট করিসনি, তো এটাও তো তোকে পেমেন্ট, এটাও তো তোর বেনিফিট। 12,200 যেমন বেনিফিট, এটাও তো বেনিফিট। দুটোকে মার্চ করে দাও, হয়ে গেল তোমার ওয়েজেস। বোঝা গেল কি বললাম? ওয়েজেস ট্রেডিং এন্ড ডেবিটে লিখতে হয়, এখানে ট্রেডিং এন্ড ডেবিটে লিখতে হয়। গল্পটা বুঝতে পারলি? ওয়েজেসটা কি ট্রেডিং এন্ড ডেবিটে লিখতে হবে, টু ওয়েজেস। কত টাকা পেমেন্ট করেছিস, কত টাকা বল স্যার, 12,200, একই না? এই টাকাটা পেমেন্ট করেছিস, কিন্তু 1800 টাকা পে করা বাকি আছে, পে করতে হবে, ঠিক আছে? তুই কাজ নিয়েছিস অথচ পেমেন্ট করিসনি, তো পেমেন্ট করতে হবে, খরচ। যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং কত, 1800, 14,000 টাকা। বল, এটা কি ক্লিয়ার হয়েছে? দেখ, এটা বুঝতে পেরেছিস? অনেকে মুখস্থ করে আউটস্ট্যান্ডিং থাকলে যোগ করতে হয়, আমার কথাটা মানে বুঝতে পারলি না? আউটস্ট্যান্ডিং থাকলে কেন যোগ করতে হয়? আউটস্ট্যান্ডিং থাকলে, এটা ও অবলিক এস মানে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং থাকলে কেন যোগ করতে হয় জানিস? এদিক শোন, যেটা আমি তোকে বোঝালাম। তুই ওয়ার্কারকে কত টাকা পেমেন্ট করেছিস, কত টাকা, 12,200 টাকা ওয়ার্কারকে তুই পেমেন্ট করেছিস, কিন্তু 1800 টাকা বাকি রেখেছি, বলছি তোমাকে পরে দিয়ে দেবো। তাহলে ওয়ার্কারের কাছ দিয়ে কাজ নিয়েছিস কত, যে টাকাটা পেমেন্ট করলি এই টাকাটা কাজ নিয়েছিস, নাকি স্যার 1800 টাকারও তো কাজ নিয়েছি বাট পরে পেমেন্ট করবো? তাহলে টোটাল 14,000 টাকা, মানে কত কাজ, কত টাকার কাজ নিয়েছিস, কত টাকার বেনিফিটটা এখানে আসে, পেমেন্টটা আসে না। তো এটা অনেকে ভুল করে, এই ভুলটা দেখতে হবে। এবার স্যার যদি উল্টো হতো, ধরুন ধরুন ওয়ার্কারকে পেমেন্ট করতে হবে, ওয়ার্কারকে ধরুন আপনি পেমেন্ট করেছেন 15,000 টাকা, ঠিক আছে, পেমেন্ট করেছি 15,000 টাকা, তার মধ্যে 1,000 টাকা পরের বছরের টাকা, পরের বছরের টাকা আমাকে দেখতে হবে এই বছরের বেনিফিট কত। 1,000 টাকা তো পরের বছরের টাকা দিয়ে দিয়েছি, আমি এবছর টোটাল 15,000 টাকা দিয়েছি, যার মধ্যে 1,000 টাকা কোন বছরের, পরের বছরের টাকা। আমি এই বছর কত বেনিফিট নিয়েছি, 14,000। তাহলে দেখা, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। এটা দেখে বুঝতে পারবি তুই আস্তে আস্তে, ঠিক আছে তো? আর কিছু নেই মনে হয় পয়েন্ট, আমি দেখছি আর কি পয়েন্ট আছে। আর একটাই লাইন আছে, কি লেখা আছে? সবই তো হয়ে গেল। ও স্যালারি, স্যালারি আসবে না, স্যালারি তো আসবে না কেন? স্যালারি ইনডাইরেক্ট খরচ। স্যালারি কি, স্যালারি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট খরচ, এই আসলো না, বোঝা গেল স্যালারি কেন আসলো না? স্যালারি হচ্ছে ইনডাইরেক্ট খরচা, স্যালারি ইনডাইরেক্ট খরচা, তাই আসবে না, ঠিক আছে? ইনডাইরেক্ট খরচা ট্রেডিং এ আসে না, ইনডাইরেক্ট খরচা আসবে, ট্রেডিং এ আসবে না, ঠিক আছে? ট্রেডিং এ অনলি ডাইরেক্ট খরচা আসে, ডাইরেক্ট খরচা, ঠিক আছে তো? আচ্ছা, ক্যাশ ডিসকাউন্ট অন পারচেজ, এই লাইনের মানে কি? এটাকে বলে ডিসকাউন্ট রিসিভড। কি বললাম, ডিসকাউন্ট রিসিভড। এটা কি আচ্ছা, ডিসকাউন্ট তুই ব্যবসা করছিস, ডিসকাউন্ট পেলি, এটা তোর কাছে ভালো না খারাপ বল দেখি? তাহলে এটা কি ইনকাম না খরচ হয়, কি বল? ইনকাম। তাহলে ডিসকাউন্ট রিসিভ তো ইনকাম, ইনকাম তো। আচ্ছা স্যার, ইনকাম বুঝতে পারলেন, এটা কি ইনকাম, ডাইরেক্ট ইনকাম না ইনডাইরেক্ট ইনকাম? তুই দোকান খুলেছিস ডিসকাউন্ট পাওয়ার জন্য দোকান খুলেছিস, তুই একটা মুদিখানা দোকান খুলে ডিসকাউন্ট পাওয়ার জন্য দোকান খুলে, ডিসকাউন্ট পাওয়ার জন্য কেউ দোকান খুলে? তো ডিসকাউন্টটা কি খরচা, ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট ইনকাম, কি মনে হয় পড়ে? ইনডাইরেক্ট ইনকাম, ঠিক আছে? আজকে তুই চালের দোকান খুলেছিস, চাল বেচে টাকা কামানোটাই তোর ডাইরেক্ট ইনকাম, আর কোনো ইনকাম হতে পারে না, বুঝতে পারলি তো? ডাইরেক্ট ইনকাম কি, ওটাই ডাইরেক্ট ইনকাম, বাকি তো সব ইনডাইরেক্ট ইনকাম, ঠিক আছে তো? তাহলে এটাও আসলো না, এটা কোথায় চলে যাবে, এটাও আসবে না, এটা ইনডাইরেক্ট ইনকাম আসে না। বুঝতে পারলি কোন কোন গুলো আসলো না, কেন আসছে না, কারণটা বুঝতে হবে। ক্যাশ ডিসকাউন্ট অন সেলস, এর লাইনটার মানে কি, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট দিয়েছিস, তোর দোকানে কিছু কাস্টমার আছে, ঠিক আছে, খুব ভালো ভালো কাস্টমার, তো কাস্টমারকে কি করে দোকানদার, ডিসকাউন্ট দেয়। তো এই ডিসকাউন্ট দেওয়াটা দোকান, মানে আমি ধর আমার কাস্টমারকে ডিসকাউন্ট দিলাম, এটা আমার কাছে কি ইনকাম না খরচ? খরচ। কি খরচ, এটা কি খরচ? ইনডাইরেক্ট খরচ, ইনডাইরেক্ট খরচ। ডাইরেক্ট খরচ, আরে আরে ডাইরেক্ট খরচ কি করে হবে, এটা ডাইরেক্ট খরচ, ডাইরেক্ট খরচ তো গুডস কেনা ডাইরেক্ট খরচ, ঠিক আছে? ওয়ার্কারকে পেমেন্ট করা ডাইরেক্ট খরচ, গাড়ি ভাড়া দেওয়া ওটা ডাইরেক্ট খরচ, এইগুলো কি করে ডাইরেক্ট খরচ হবে? ঠিক আছে, তো এটাও আসলো না।
তাহলে বুঝলি কি কি আসলো না, রইল বাকি ক্লোজিং স্টক 22,400, লিখে দে, অঙ্ক শেষ। মিলা, লিখ বাই ক্লোজিং স্টক। শূন্য, 5, ঠিক আছে, 8 আর 4 12 2, ঠিক আছে, হাতে হচ্ছে 1, 3 আর 2 5 আর 1 6, ঠিক আছে, আর 17 আর 2 19, 196250, 196250 মিলে গেছে। এবার এইদিকেও লেখ 196250। থেকে মাইনাস করবে একটা করে, বুঝিস তো? আচ্ছা এইভাবে তোদের তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, তাই না? তোরা কিভাবে করবি পরীক্ষা হলে? কি এই দেখ, এখানে একটা দাগ দিবি, পরীক্ষা হলে কিভাবে করতে হবে তোদের জন্য বলে, তোদের শেখাচ্ছি কিভাবে করতে হবে পরীক্ষা হলে, কারণ তোদের তো যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নেই, ঠিক আছে তো? তার মানে কি, এই করে যোগ করে এখানে বসাতে হবে। তোদের ক্যালকুলেটর নেই কিন্তু কি করে করবি, বাদ দিবি, একবারে করতে পারবি না, সব করে যোগ করে নিবি। যোগ করলে কত হচ্ছে দেখ, কি যোগ করতে, দেখ একবার যোগ শেখাচ্ছি, শিখিয়েছিলাম আগে। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, শূন্য বসে গেল। তারপর এখানে শূন্য আর 5, 5, 5 আর 5 10-এর শূন্য, 10-এর শূন্য, 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, ঠিক আছে, ক্যারি করছে 1, 0 আর 1-এ 1, 1 আর 1 2, 2 আর 7 9, 9 আর 2 11, 11 আর 8 19-এর 9, হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 3 13, 3, 10 আর 3 13, 3, হাতে হচ্ছে 1, 1 আর 1 2, ঠিক আছে, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 1 7, ঠিক আছে, তাহলে রইলো কত বাকি? 1 আছে, 1 বসে গেল। তাহলে বুঝলি যোগটা কি, তুই কি লিখেই যাচ্ছিস, যোগ আর করতে পারছিস না, কি কত তাড়াতাড়ি যোগ হয়ে গেল, যোগটা কত তাড়াতাড়ি হয়ে গেল, কিভাবে যোগ করতে হলো দেখলি? এটা সবচেয়ে সোজা শর্টকাট প্রসেস হয়ে গেল। এবার এটা থেকে এটা বাদ দেবো কি করে, এখানে একটু লিখে দিচ্ছি, লিখে নিচ্ছি 196250 মাইনাস 173900, শূন্য, এটা 5, ঠিক আছে তো, 9 কে 12 হলে 3 হলে হাতে হচ্ছে 1, 3 4 কে 6 2, ঠিক আছে, 2 কত হচ্ছে 22,350, মিলে গেছে অ্যান্সার। এটা হচ্ছে 22,350। এখানে কি লিখবো, টু, কি লিখবো, টু গ্রস প্রফিট, তাই লিখেছিলাম আগের অঙ্কটা, দেখ টু গ্রস প্রফিট সিডি লিখবি, হ্যাঁ সিডি। একটুখানি স্যালারি কেন ইনডাইরেক্ট খরচা হিসেবে বলে দিচ্ছি, তুই আগে এটা করে নিয়েছিস তো? এমনি জানিস কাকে ডাইরেক্ট খরচা বলে, কাকে ইনডাইরেক্ট খরচা বলে? কি কি আছে বল, কোন নয়ের জায়গায়? বুঝতে পারছি না, এই 1,73,900 জায়গায়? কোন জায়গাটা বল? না না, কোনটা কোনটা এখানে বল, এখানে বল, এই 1,73,900 জায়গায়, মানে এখানে 1,73,100 বলছিস? না না, ঠিক আছে, যোগ বিয়োগ এটাই হবে, এটাই অ্যান্সার আছে রে, অ্যান্সার এটাই আছে। ওটাই তো গন্ডগোল হচ্ছে তোর কাছে, তুই কি বলছিস বুঝিস তো? আমি বুঝে গেছি তুই কি বলেছিস, ঠিকই আছে। শোন না, যেটা বলছি, তুই কি বললি, ডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে জানিস তো? ডাইরেক্ট খরচ কাকে বলে? তুই ইনডাইরেক্ট, তুই বললি স্যালারি কেন ইনডাইরেক্ট, তার আগে জান ডাইরেক্ট খরচা কাকে বলে?
যেমন প্রয়োজনীয় ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট খরচা কাকে বলে? যেই মানে যেমন ধর যেমন ধর আজকে ধর তুই ধর যে টি শার্টটা পরে আছিস, ঠিক আছে? তো তো টি শার্টটা তৈরি করতে যে কাঁচামালটা লেগেছে, এই কাঁচামালটা কি খরচা? এটা ডাইরেক্ট খরচা। বুঝিস নি কি বললাম? ডাইরেক্ট খরচা কাকে বলে, বুঝিস তো? এবার ইনডাইরেক্ট খরচা কাকে বলে? ইনডাইরেক্ট খরচা কাকে বলে? যেইগুলো হচ্ছে ধর খুঁজে বের করতে পারবি না। ডাইরেক্ট খরচা খুঁজে বার করা যায়, ঠিক আছে? ইনডাইরেক্ট খরচা এভাবে খুঁজে বার করা যায় না। তো যাই হোক, ডাইরেক্ট খরচাটা আমি তো কষ্টের ভাষায় বলে দিলাম। ডাইরেক্ট খরচা জিনিসটা কি? যেই খরচাটা করা কম্পালসারি, করতেই হবে, ঠিক আছে? আর ইনডাইরেক্ট খরচা না করলেও তোর বিজনেসটা কন্টিনিউ হবে, ঠিক আছে? এটা ডাইরেক্ট খরচা। ট্রেডিং এ সমস্ত ডাইরেক্ট খরচাগুলো আসবে, ইনডাইরেক্ট খরচা ট্রেডিং এ আসে না। ইনডাইরেক্ট খরচা কি? তুই যদি ব্যবসার নেট প্রফিট বের করতে যাস তখন ইনডাইরেক্ট খরচা নিতে হয়, আর যদি গ্রস প্রফিট বের করতে যাও তখন তোমার ডাইরেক্ট খরচা নিতে হয়, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট খরচা কোনগুলো, ইনডাইরেক্ট খরচা কোনগুলো, তুই বুঝতে পারছিস ব্যাপারগুলো আস্তে আস্তে, ঠিক আছে? তো আর একটু কথা বলে দিই, আর একটু মনে রাখা একটা সুন্দর শর্টকাট টেকনিক বলে দিই। ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচা হয় তাকে বলে ডাইরেক্ট খরচা, মনে থাকবে? ফ্যাক্টরির মধ্যে যে খরচা হয়, বল স্যালারি জেনারেলি ফ্যাক্টরির মধ্যে হয়? স্যালারি কোথায় হয়? অফিসে হয়। তাহলে কি খরচা হয়? ফ্যাক্টরির মধ্যে, বুঝতে পারছি, কারখানার মধ্যে যে খরচাটা সীমিত থাকে তাকে বলে ডাইরেক্ট খরচা, কারখানার মধ্যে, ঠিক আছে? তাই এইটুকু বোঝাই দিলাম, কারখানার মধ্যে যে খরচাগুলো হয় তাকে ডাইরেক্ট খরচা বলে। আর কারখানার বাইরে যে কোনো খরচা, ঠিক আছে, সেটা ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে? তো আস্তে আস্তে তোকে বুঝিয়ে দেবো সব ব্যাপারগুলো, ঠিক আছে? তো বুঝতে পারলি, এই অঙ্কটা করলি তো? এবার দেখ, তাহলে চারের অঙ্কটা হলো, দেখ চারেরটা হলো। দেখ, তাহলে আমি এক সবকটা করলাম না প্রথম থেকে? এটা দু একটা করিনি, করছি পরে। পাঁচেরটা বাড়িতে করবি, পাঁচের অঙ্কটা বাড়িতে করবি, দেখে নে, কোশ্চেনটা পরে দিচ্ছি, করানোর ব্যাপার নেই, পরে দিচ্ছি। বাড়িতে করি পাঁচেরটা, ভালো করে করবি কিন্তু অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় দেবে। দেখ, পাঁচের অঙ্কটা আমি আগের বছর স্টুডেন্টের করিয়েছিলাম, আগের বছর করিয়েছিলাম পাঁচের অঙ্কটা, ভালো অঙ্ক ছিল। দেখ পাঁচের অঙ্কটা পড়াচ্ছি, দেখ কোশ্চেনটার দিকে তাকা ভালো করে। কি বলছে জানিস তো? ওপেনিং স্টক কোথায় বসে এটা তো বলতে হবে না। ওপেনিং স্টক কোথায় বসে এটা তো বলতে হবে না, বল। জানিস। ক্লোজিং স্টক কোথায় বসে জানিস, পারচেস কোথায় বসে এটাও জানিস, সেল কোথায় বসে জানিস, ঠিক আছে? সব পয়েন্ট কমন। রিটার্ন আউটওয়ার্ড কি? পারচেস রিটার্ন, পারচেস থেকে মাইনাস। রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন, সেল থেকে মাইনাস। ফ্রেড এন্ড ইন্স্যুরেন্স মানে কি? গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া কোথায় বসে? গাড়ি ভাড়া ট্রেডিং এর ডেবিটে, ঠিক আছে? তো ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি মানে জানিস কি? জানিস ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট কাকে বলে? ইম্পোর্ট মানে, ইম্পোর্ট কে বাংলায় কি বলে জানিস? এই বাবা, ইম্পোর্ট বিদেশ থেকে, আরে পারচেস বুঝিস তো? পারচেস, পারচেস মানে ইম্পোর্ট। দেশের মধ্যে হলে পারচেস, দেশের বাইরে হলে ইম্পোর্ট। আজকে তুই বিদেশে ঘুরতে গেছিস বা বিদেশ থেকে কিছু নিয়ে আসিস তাকে ইম্পোর্ট বলে। এবার বিদেশ থেকে কিছু নিয়ে আসলে কাস্টমে ধরবে। বিদেশ থেকে যখন নিয়ে আসবি না, সেই ফ্লাইটে নিয়ে আসিস বা তুই জাহাজে নিয়ে আসিস, পোর্টে ধরবে। জাহাজে নিয়ে আসলে পোর্টে ধরলে, পোর্টে ধরবে। আর যদি ফ্লাইটে নিয়ে আসিস তাহলে কোথায় ধরবে? এয়ারপোর্টে ধরবে, ঠিক আছে? তো তখন ডিউটি দিতে হবে, ডিউটি দিয়ে তোকে এই দেশে ঢোকাতে হবে, বুঝতে পারলি? ডিউটি মানে ট্যাক্স, ওয়ান টাইপ অফ ট্যাক্স। তাই ইম্পোর্ট ডিউটিটা কি? তাহলে তুই ভাব, লাইন পড়ে বোঝ, ইম্পোর্ট ডিউটিটা কি খরচা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, পড়ে বুঝতে পারছিস তো? তুই যদি এই খরচাটা না করিস তো দেশে মালটা ঢুকবে? এই খরচা করতে হবে, করতে হবে না? ডাইরেক্ট খরচা, ইম্পোর্ট ডিউটি ডাইরেক্ট খরচা, ঠিক আছে? ডাইরেক্ট খরচা ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি কি? বিদেশ থেকে, ধর তুই বিদেশে ঘুরতে গেছিস, বিদেশ থেকে একটা ফোন নিয়ে আসছিস, তো ফোন নিয়ে আসলে না তোকে একটা ডিউটি দিতে হবে, এটাকে বলে ইম্পোর্ট ডিউটি, ঠিক আছে? ইম্পোর্ট ডিউটি আলাদা আর ইম্পোর্ট আলাদা। ইম্পোর্ট মানে কি? পারচেস। ইম্পোর্ট মানে বিদেশ থেকে যে মালটা নিয়ে আসবে সেটা বলে ইম্পোর্ট। আর ইম্পোর্ট ডিউটি কি? মালটা নিয়ে আসার জন্য যে ডিউটি দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, তাকে বলে ইম্পোর্ট ডিউটি। তাহলে দুটোই কিন্তু আমার ট্রেডিং এর ডেবিট, ডাইরেক্ট খরচা হয়ে গেল। ওয়েজেস জানিস, ট্রেডিং এর ডেবিটে আসবে। এবার কি বলছে? ডিউরিং দ্য ইয়ার গুডস কস্টিং 2000 টাকা, বলছে ডিউরিং দ্য ইয়ার, কি বলছে? 2000 টাকার গুডস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। আচ্ছা, ফ্রি স্যাম্পল বুঝিস? বুঝিস ফ্রি স্যাম্পল সম্পর্কে আইডিয়া আছে? এই যে আমরা যে পড়াচ্ছি, ঠিক আছে, আমাদের প্রচুর বই স্পেসিমেন কপি দেয়। স্পেসিমেন কপি বুঝিস তো? যে টিচারদের বইগুলো দেয়, টিচাররা স্যাম্পল, ফ্রি স্যাম্পল দেয়। তো স্পেসিমেন, নট ফর সেল, স্পেসিমেন কপি মানে আমাদের পড়তে দেয়, এবং পড়ে যদি ভালো লাগে তখন স্টুডেন্টদের রেফার করতে বলে। তাতে কি হয় ওদের? বুঝিস কি বলে? এই যে যেমন বিভিন্ন বই, দিশারি প্রকাশনী, রবীন্দ্র লাইব্রেরি, ঠিক আছে, ছায়া প্রকাশনী, বিভিন্ন যে বই, ওরা সমস্ত মানে সমস্ত কোচিং ইনস্টিটিউট বা কলেজ বা ধর স্কুলে টিচারদের কাছে বইগুলো দেয়। টিচাররা বইগুলো পড়বে, যদি বইগুলো পড়ে যদি ভালো লাগে তাহলে স্টুডেন্টদের কি করবে? রেফার করবে, এই বইটা কেনো। তো এই বইটা কিনলে কি হবে? ওদের বইয়ের বিক্রি বাড়বে। তার মানে কি? এটা কি করছে? ও স্যার, তার মানে এটা বিজ্ঞাপন দিচ্ছে। এটাকে অ্যাডভার্টাইজমেন্ট বলে। কি বলে এটাকে? অ্যাডভার্টাইজমেন্ট বলে, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কি বলতে পারলি?
2,000 টাকা, আমি ধর ব্যবসা করছি, আজকে ধর আমার একটা দোকান আছে, কোনো প্রোডাক্ট লঞ্চ করেছি, তাহলে আমার পরিচিত লোককে আমি ওই প্রোডাক্ট গুলো দেবো, বুঝিস? পরিচিত লোককে স্পেসিমেন কপি দেবো। স্পেসিমেন মিনস কিছুটা এই প্রোডাক্টটা ইউজ করে দেখো। তার মানে কি, এটা আমার অ্যাডভার্টাইজমেন্টের কাজ করছে, বুঝতে পারলি? ধর আমি মনে করছি, ধর আমার ধর যে সমস্ত ধর রবীন্দ্র লাইব্রেরি যারা আছে, দেখিস রবীন্দ্র লাইব্রেরি, তোরা বই পড়িস রবীন্দ্র লাইব্রেরি, ও ওদের যে পাবলিশার্স আছে, ওরা কি করে সমস্ত কোচিং এ একটা করে বই দেয়। তাহলে ওর গোডাউন থেকে বই বাড়ছে না কমছে? কমছে, বই কমছে, বই কমছে। তাহলে কি হবে, এটা গুডস ডিস্ট্রিবিউটেড এট ফ্রি স্যাম্পল। তার মানে কি, তুই যত টাকার মাল কিনলি তার মধ্যে কিছু টাকা ডিস্ট্রিবিউট করছিস, মানে কিছু বই ডিস্ট্রিবিউট করছিস, তাহলে পারচেজ বাড়বে না কমবে? ভালো করে বুঝিস, কিন্তু ঠিকই বলেছিস কমবে, কিন্তু বুঝতে হবে আরো বারবার ভালো করে বুঝতে হবে, যাতে পরবর্তী অঙ্ক বুঝতে অসুবিধা না হয়। আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর আমার বইয়ের দোকান বা ধর বই পাবলিশার্স, ঠিক আছে, প্রচুর বই ছাপিয়েছি। তা বই ছাপানো বা বই কেনা, এটা আমার কাছে কি? ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে পারচেজ বলে লিখবো, বুঝিস নি? ধর আজকে আমার বইয়ের দোকান, আমি প্রচুর বই কিনেছি, প্রচুর কোন বালকে বই কিনেছি, ধর 1,00,000 বই কিনেছি, 1,00,000 বই কিনে তাহলে পারচেজ হয়ে গেল। এবার তার মধ্যে আমি 1,000 বই সমস্ত কোচিং ইনস্টিটিউটে দিয়ে দিয়েছি, 1,000টা বই প্রতিটা ইনস্টিটিউটে একটা একটা করে দিয়েছি। তাহলে আমার বই বাড়ছে না কমছে? তাহলে পারচেজ থেকে মাইনাস হয়, এটা হয় পারচেজ থেকে। তাহলে গুডস ডিস্ট্রিবিউটর ফ্রি স্যাম্পল হলে আমার পারচেজ কমে যায়। কি বললাম? পারচেজ কমে যায়। আজও যদি বুঝতে অসুবিধা, বারবার করে ক্লিয়ার করতে হবে এটা। আজকে তুই গুডস গুলো কিনে, বইগুলো কিনে কোথায় রেখেছিস? স্যার গোডাউনে রেখেছি। এবার সমস্ত কোচিং এ একটা একটা করে বই দিই, তাহলে গোডাউন থেকে একটা একটা করে বই কি হচ্ছে? কমছে। তাহলে কাকে কমাবো? গোডাউন থেকে কমাবো মানে কাকে কমাবো? পারচেজটাকে কমাবো। কাকে কমাবো বল? পারচেজকে কমাবো। তাই এই গুডস ডিস্ট্রিবিউটর ফ্রি স্যাম্পল হলে কি কমবে? পারচেজ কমবে। বুঝতে হবে, এটা না বুঝলে হবে না। ঠিক আছে? আচ্ছা কেউ জার্নাল বলতে পারবি? রেক্টিফিকেশন করলি তো? গুডস ডিস্ট্রিবিউটর ফ্রি স্যাম্পলে জার্নাল কি হয়? করেছিলি? হ্যাঁ, কি সব উল্টো পাল্টা বলছি। গুডস ডিস্ট্রিবিউটর ফ্রি, এটা হচ্ছে কি হয় বলতো? ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ, ফ্রি স্যাম্পল টু পারচেজ, কেউ অ্যাডভার্টাইজমেন্ট টু পারচেজও বলতে পারে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি পয়েন্টটা কি বললাম? তাহলে কি হবে স্যার? পারচেজ কমবে। ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি বল? বল ক্লিয়ার হয়েছে মানে, আমি বলছি বলে এরকম না, তোকে না লজিক্যালি বুঝতে হবে, লজিক্যালি লজিক নিয়ে বুঝতে হবে, তাহলেই শিখতে পারবি। মুখস্থ করলে আজকে মনে থাকবি, বাড়ি দিয়ে বেরোবি, সিঁড়ি দিয়ে নামবি, ভুলে যাবি। ঠিক আছে তো? লজিক্যালি বুঝতে হবে, তাহলে ভুলবি না। লজিক্যালি, লজিক নিয়ে বুঝতে হবে, লজিক। ঠিক আছে? যেমন ধর আজকে ধর আমার গোডাউনে মাল আছে, আগুন লেগে গেল, পরের পয়েন্টই আসবে, এটাই আসবে, গোডাউনে মাল আছে, আগুন লেগে গেল, তাহলে বল সেক্ষেত্রে কি হবে? কমন সেন্স খাটা, পারচেজটা কমে যাওয়া উচিত, কমন সেন্স, পারচেজ কমে যাওয়া উচিত। গোডাউনে মাল আছে, আগুন লেগে গেল, পারচেজ কমে যাবে, তাই তো? এটাকে কি বলে? এটাকে বলে গুডস ডিস্ট্রয়েড, এটাকে বলে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। ওই দেখ, পরের পয়েন্ট এটা বলেছে, পরেরটা এটা বলেছে, কি বলেছে? ফার্দার মোর, গুডস কস্টিং 4,000 টাকা ওয়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার। তাহলে আমার 4,000 টাকা, আমার গোডাউনে অনেক মাল ছিল, আগুন লেগে গেছে, 4,000 টাকার মাল নষ্ট হয়ে গেল। তা 4,000 টাকার মাল নষ্ট হলে পারচেজ কি হচ্ছে? তাহলে পারচেজটাকে মাইনাস করতে, তাহলে বুঝতে পারলি এখানে পারচেজ থেকে কি কি মাইনাস হলো? এই অঙ্কটা বাড়িতে করবি, খুব ভালো অঙ্ক, কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক, আগের অঙ্কের তুলনায় এখানে দুটো পয়েন্ট নতুন ঢুকেছে। হ্যাঁ, অ্যাবনর্মাল লস, আর একটা অ্যাবনর্মাল লস, ঠিক আছে? অ্যাবনর্মাল লস আস্তে আস্তে বুঝতে পারবি, এরকম পয়েন্ট কিন্তু তুই পরীক্ষা হলে এস্টিমেট ধরে রাখ, এই দুটো অ্যাডজাস্টমেন্ট চলে আসছে পরীক্ষায়, মানে এরকম অ্যাডজাস্টমেন্ট পরীক্ষার হলে দেয় কিন্তু। পরের অঙ্কটা, হ্যাঁ চারটা করবি, চারটা বললাম তো, 5, চারটা দিয়েছিলাম নাকি? চারটা করাই দিলাম তো না? ছয়েরটা দেখ, ছয়ের অঙ্কটা দেখ, এই দেখ, ছয়েরটা, না না করাবো না, হোমওয়ার্ক দেবো, ডে 2 লেখা, এগুলো সব এগুলো করাবো না, সামনে বসে। ওপেনিং স্টক দিয়ে দিয়েছে, ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে, পারচেজ দিয়ে দিয়েছে, সেল দিয়ে দিয়ে, ঠিক আছে? রিটার্ন ইনওয়ার্ড দিয়েছে, আউটওয়ার্ড দিয়েছে, ক্যারেজ ইনওয়ার্ড দিয়েছে, ওই যে সব করে পারবো, সব কটা কমন আইটেম, ঠিক আছে? কিন্তু মুখস্থ করিস, বারবার বলছি মুখস্থ করিস না, বুঝিস। কি বলছে? ডিউরিং দ্য ইয়ার, প্রপ্রাইটার, প্রপ্রাইটার মানে কি জানিস? প্রপ্রাইটার মানে কি? মালিক, মালিক টুক অ্যাওয়ে গুডস কস্টিং 3,000 টাকা পার্সোনাল ইউজ। আজকে ধর আজকে ধর আজকে ধর তোর দোকান আছে, একটা তোর দোকান আছে, ধর মুদিখানা দোকান আছে, ঠিক আছে? বাড়ি থেকে বাবা মা বললো যা, দোকান থেকে তোর 5 কেজি চাল নিয়ে আয় বাড়িতে। তাহলে কি, দোকান থেকে তো 5 কেজি চাল নিয়ে গেলি, তা দোকান থেকে 5 কেজি চাল কে নিয়ে গেল বল? মালিক নিয়ে গেল। মালিক ব্যবসাতে কিছু নিলে তাকে কি বলে? ড্রয়িংস বলে। তাহলে তুই দোকান থেকে তুই মাল নিয়ে গেলি, তা দোকানে মাল বাড়লো না কমলো? তাহলে কোথা দিয়ে কমাবি? পারচেস। তাহলে পারচেস থেকে স্যার কি লিখবো? পারচেস থেকে মাইনাস করো কি? গুডস উইথড্রন, ব্যাস হয়ে গেল। গুডস উইথড্রন,
বুঝেছিস তো কি বললাম? আরে তুই যে পাড়ায় যত মুদিখানা দোকান আছে, বাড়িতে যখন চাল শেষ হয়ে যাবে কোথা থেকে নিয়ে যায়? ও কি দোকান দিয়ে আলাদা করে কেনে নাকি নিজের দোকান থেকে তুলে নিয়ে চলে যায়? ঠিক আছে তো? ও তো আর আলাদা দোকান থেকে কিনতে যায় না, ওর নিজের দোকান থেকে তো চাল তুলে নিয়ে চলে আসে। আচ্ছা, এবার কি হয়েছে, 15 মার্চ 2020 ওই আবার গোডাউনে আগুন লেগে গেছে, বুঝিস তো? গোডাউনে আগুন লেগেছে, কত টাকার মাল নষ্ট হয়েছে বল? 9,000 টাকা। তাহলে পারচেস কমবে 9,000 টাকা, হ্যাঁ কি না বল? আমার গোডাউনে প্রচুর মাল ছিল, আগুন লেগে গেল, আগুন লেগে গেল, 9,000 টাকার মাল নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো, পারচেস বাড়লো না কমলো বল? কমলো। স্যার এটা কি বলেছে? এটা না, আমি তোকে বলেই তো পারি, এখন আমার তো কোনো ব্যাপার নেই, ফুট বলে দেবো। কিন্তু এটা এখন বিষয় নেই, এটা এখন বিষয় নেই, এটা হচ্ছে ট্রেডিং এ আসে না। 7,000 টাকা ট্রেডিং এ আসবে, কিন্তু ট্রেডিং এ আসবে না। বুঝিস কি বললাম? আমার 9,000 টাকার মাল আগুন লেগে গেল, আমার আমার গোডাউনে না ইন্স্যুরেন্স করা আছে। আমার যেই আগুন লেগে গেল, আমি ইন্স্যুরেন্স কোম্পানি ফোন করে দিলাম, ও চলে আসে। ইন্স্যুরেন্সকে ফোন করলে হবে না, ইন্স্যুরেন্সকে তো ফোন করবোই, তার পাশাপাশি আরো কাউকে ফোন করতে হবে, দমকলকে ফোন করতে হবে। আগুন লাগলো, আগুন লাগলে না, আমি আমি আগুন লাগলে জেনারেলি ব্যাপার, আজকে বিজনেস করি, গোডাউনে যদি আগুন লাগে, আমি কি আগে ইন্স্যুরেন্সকে কল করবো নাকি? কাকে বল, দমকলকে কল করবো। দমকলকে কল করবো, তার আগে আমি নিজে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করব। বা আমার যে কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা আছে বা স্টাফ আছে, ওয়ার্কার আছে, ওদেরকে দিয়ে জল, বা আশেপাশের লোক জল দিতে থাকবে। আগে কোন কাজটা করতে হবে? আগে ইন্স্যুরেন্সকে কল করবো নাকি আগে 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 বিজনেসটাকে বাঁচাতে হবে? আগে আগে নেভাতে হবে। তারপর আমি দমকলে কাজ করতে করতে তখন দমকলে ফোন করব। তারপর সমস্ত কাজ নিমটে ঠিকলে তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করব। এবার বলিস, এবার দেখ, ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে, নাও দিতে পারে। কেন দেবে টাকা? আমাদের ইন্স্যুরেন্সই করা নেই, কেন টাকা দেবে? আজকে আজকে ধর কেউ ধর নার্সিং এ ভর্তি হয়েছে, ঠিক আছে? ও মেডিক্লেম পাবে সবাই? কারা মেডিক্লেম পাবে? যার স্কিম স্কিম নেওয়া আছে। এটাও তেমনি, ইন্স্যুরেন্স স্কিম নেওয়া থাকলেই দেবে। তাই আমি ফোন করেছি, আমার ইন্স্যুরেন্স স্কিম নেওয়া ছিল। ওরা আসবে, ওরা না ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্সপেক্টর পাঠাবে। ইন্সপেক্টর এসে কি করবে জানিস তো? ইন্সপেকশন করবে, সমস্ত যাচাই করবে যে আগুন মালিক নিজে লাগিয়ে দেয়নি তো। বলছি অনেকে কেউ নিজে ইচ্ছা করে তো লাগিয়ে দেয়নি আগুন, এরকম তো করেনি। ওরা পুরো যাচাই করবে এই আগুন লাগার পেছনে কি কারণে আগুন লেগেছে, ওরা কারণগুলো খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে তো? তো যদি জেনুইন কারণ খুঁজে পায় যে না এটা ঠিক আছে, এটা কেউ ইচ্ছা করে করেনি, এটা শর্ট সার্কিট বা কোনো দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তখন তোমাকে ক্ষতিপূরণটা দেবে। তার আগে দেবে না, ঠিক আছে তো? তার আগে ক্ষতিপূরণ দেবে না, বুঝতে পারলি তো? ক্ষতিপূরণ দিল কত, স্যার কত টাকা ক্ষতিপূরণ দেবে? ধরুন আমার 9,000 টাকা আগুন লেগে গেছে, তাহলে কি 9,000 টাকা আগুন লেগে কি আমি 90,000 টাকা ক্ষতিপূরণ পেতে পারি? কত টাকা ক্ষতি পেতে পারি জানিস? 9,000 টাকা আগুন লাগলে ম্যাক্সিমাম 9ই পাবো। অত দেবে না মানে ম্যাক্সিমাম 9 পাবো, 9 এর বেশি দেবে না তোকে। আরে আগুন লেগেছে 9, 9 এর বেশি কেন দেবে? যত টাকার আগুন লাগবে তত টাকা, স্যার আচ্ছা কম, হ্যাঁ কমই দেয়, কমই দেয়, যত টাকা আগুন লাগে তত দেয় না, তার চেয়ে কমই দেয়। এইটা হচ্ছে তুই যখন আগামী দিনে যখন তো তখন কচি শিশু আছিস, এখন অনেক বাচ্চা আছিস, যখন তুই কলেজে উঠবি তখন বড় বড় চ্যাপ্টার আছে, ইন্স্যুরেন্স ক্লেম আছে, তখন ডিটেলসে কত টাকা দেয়, কিভাবে ক্যালকুলেট করতে, এগুলো শিখতে হয়, ঠিক আছে? ক্যালকুলেশন শেখা হয় কি করে হয়, ওটা হচ্ছে, এটা তো একটা পার্ট, ওখানে ইন্স্যুরেন্স ক্লেম বলে একটা জিনিস শেখা হয়, ক্লেম কি করে ক্লেম ক্লেম করতে হয়, ঠিক আছে তো? যাই হোক, এটা কি ইন্স্যুরেন্স ক্লেম, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কত টাকা দিয়েছে এবার? 7,000 টাকা, 7,000 টাকা দিয়েছে। তাহলে আমার 9,000 টাকার আগুন লাগলো, 7,000 টাকা পেয়ে গেলাম, আমার লস কত হলো? ওই 2,000 টাকা পরের ক্লাসে শেখাবো, পরের ক্লাসে শেখাবো 2,000 টাকা কোথায় বসে, বুঝতে পারলি? বাট আজকের ক্লাসে তো 9,000 টাকাটাই জরুরি। পিএল অ্যাকাউন্টে আসবে 2,000 টাকা, বুঝতে পারলি? পিএল এ আসবে 2,000 টাকা। মানে তোর 9,000 টাকা আগুন লাগলো, তুই 7,000 টাকা পেলি, অ্যাকচুয়ালি লস কত হলো ওটা চলে যাবে পিএল, ঠিক তো? আর এই 9,000 টাকা পারচেস থেকে মাইনাস হবে, ঠিক আছে? পারচেস থেকে মাইনাস হবে, বোঝা গেল কেন? আচ্ছা, তাহলে এই অঙ্কটা বাড়িতে করে ফেলতে পারবি, 6 হোমওয়ার্ক, 7-টা হোমওয়ার্ক, 7-টা হোমওয়ার্ক। এখানে কি এমন কিছু বোঝানো আছে? না, এখানে সত্যি বোঝানোর কিছু নেই। তোকে তো আজকে তো এরকম অঙ্কই করালো 7-টা, তোকে তো আজকে এরকম অঙ্কই করালাম, লাস্ট অঙ্ক। দেখ সবকটা পয়েন্ট কমন, সবকটা পয়েন্ট কমন, শুধু এইখানটায় দেখ, এই দেখ, কোথায় ক্যাশ সেল? আরে কেন গাড়ি করিস নি ক্যাশ সেল? সেল ক্যাশ সেল কে ইট সেল, বোকা বোকা কথা। এখানে দেখ, এখানে কি হচ্ছে, এই স্যালারিটা আসছে না, আসবে না স্যালারি বললাম। ক্যাশ ডিসকাউন্ট অন পারচেস আসবে না, ক্যাশ ডিসকাউন্ট অন সেল আসবে না, আজকেই তো করালাম, আসবে না, ঠিক আছে? ওয়েজেস, ওয়েজেস পেমেন্ট, শোন শোন, 8,600 টাকা ওয়েজেস পেমেন্ট করেছিস, যার মধ্যে তুই 680 টাকা, ধর ওয়ার্কার এসে, কোম্পানিতে ওয়ার্কার এসে কান্নাকাটি করছে আমার কিছু অ্যাডভান্স লাগবে, অ্যাডভান্স লাগবে, বুঝিস তো? ওয়ার্কার এসে কান্নাকাটি করছে যে আমার টাকা লাগবে, মানে ওয়ার্কার সারা বছর যা কাজ করে সব টাকা তো দিয়েই দিয়েছে, পুরো চুকিয়ে দিয়েছে, যা কাজ করেছে পুরো টাকা মিটিয়ে দিয়েছে। তারপরেও ওয়ার্কার এসে বলছে যে যে আমাকে কিছু টাকা দিলে ভালো হয়,
ধার মানে কিছু টাকা দিলে ভালো হয়, ধার করছে না, মানে কিছু টাকা দিলে ভালো হয়, ধারই বলতে পারিস, ওয়ান টাইপ ধারই বলতে পারিস। টাকা দিলে ভালো হয়, পরে আমি মিটিয়ে দেবো। তাহলে তাহলে বুঝতে পারছিস তো, ও ওয়ার্কার এবছর যা কাজ করেছে পুরো টাকা তো দিয়েই দিয়েছে, তাছাড়াও আরো এক্সট্রা টাকা নিয়েছে। তাহলে এই এক্সট্রা টাকার কাজটা মালিক কি এই বছরে পাবে? কবে পাবে? পরের বছরে পাবে। বেনিফিট এই বছর না পরের বছর? পরের বছর বেনিফিট পেলে তাকে কি বলে? অ্যাসেট বলে না? বেনিফিট ফিউচারে যদি বেনিফিট পায় তাকে কি বলা হতো? অ্যাসেট বলা হতো। এই 680 টাকার বেনিফিট কবে পাবো? পরের বছর। তাহলে 680 টাকার বেনিফিট পরের বছর পাবো মানে পরের বছর খরচা। এই বছরের বেনিফিট নিয়ে এই বছর খরচা হবে না। তাহলে আমরা কি বলি যে পেমেন্ট করাকে খরচ বলে? না, বেনিফিট নেওয়ার খরচ বলে। তো এই বছর তুই কত বেনিফিট পেয়েছিস? তুই কি ৮৬০০ বেনিফিট পেয়েছিস নাকি ৮৬০০ থেকে ৬৮০ টাকা কম বেনিফিট পেয়েছিস? তাহলে 680 কি করতে হয়? মাইনাস। আগের অঙ্কটা কি ছিল? আউটস্ট্যান্ডিং ছিল না? আউটস্ট্যান্ডিং প্লাস করতে হয়েছিল। আর এটা মাইনাস করতে হয়। ব্যাস, এই অঙ্কে হয়ে গেল। শেষ। ৯ নম্বর অঙ্কের বাইতে করি। ৮ দিলাম, ৯ একটা বাইতে করি ৯। তো সোজা আছে। দেখ তুই পড়, কোন পয়েন্ট আনকমন পয়েন্ট দেখে নে। ওপেনিং স্টক জানিস, পারচেজ জানিস, নেট সেল, নেট সেল, নেট সেল কাকে বলে জানিস? নেট সেল কাকে বলে? আচ্ছা দেখাচ্ছি নেট সেল কাকে বলে। জানিস না তো? এই যে এটাকে বলে নেট সেলস। এটাকেই বলা হয় নেট সেলস। বোঝা গেল হোয়াট ইজ নেট সেলস? এই নেট সেল কাকে বলে? নেট সেল কাকে লিখে দিলাম তো। নেট সেল কোন টাকাটা দেখ, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল থেকে রিটার্ন বাদ দিলে নেট সেল। রিটার্ন বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে তাকে নেট সেলস বলে। দেখ ঘাবড়ানোর কিছু নেই, সুন্দর করে ধরে রেখে দিয়েছে, নেট সেলস হয়ে গেল। ফ্রেট অ্যান্ড অক্ট্রয়, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া। সেলিং এক্সপেন্সেস আসবে না, আসবে না, কারণ এটা ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট সেল করার জন্য যে খরচা হয় ইনডাইরেক্ট খরচা বলে, ঠিক আছে? সেলিং এক্সপেন্স এক ধরনের ইনডাইরেক্ট খরচা, আসবে না। কোল গ্যাস ওয়াটার বল দেখি, কয়লা গ্যাস জল কোথায় লাগে? ফ্যাক্টরিতে। তাহলে কি খরচা? কি খরচা? ফ্যাক্টরি। ডাইরেক্ট খরচা হয়ে গেল, ডাইরেক্ট খরচা। তারপর পারচেস রিটার্ন হয়ে গেছে, ক্যারেজ অন পারচেস বুঝে গেছিস, ক্যারেজ অন সেল আসবে না, আসবে না। ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ অন সেল মানে ক্যারেজ আউটওয়ার্ড, মাল বেচার জন্য গাড়ি আসবে না। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। ফ্যাক্টরিতে বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপন কেন দেয়? মানুষ বিজ্ঞাপন কেন দেয়? বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দেয়। তার মানে এটা হচ্ছে অফিসিয়াল খরচা, এটা ইনডাইরেক্ট খরচা আসে না, ইনডাইরেক্ট খরচা আসে না। ঠিক আছে? এখানে এইগুলো পড়ে না একটু ঘাবড়ে দিচ্ছি কি কি পয়েন্ট আসে, বুঝলি? এরকম পয়েন্ট অনেক এক্সট্রা হাবিজাবি পয়েন্ট থাকবে যেগুলো আসবে না। অফিস রেন্ট বল, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? বল বল বল, অফিস রেন্ট। ও ডাইরেক্ট বলো, শুনে ডাইরেক্ট বলে দিলি, বুঝ। অফিস রেন্ট ইনডাইরেক্ট খরচা। আমি বললাম ফ্যাক্টরির মধ্যে যে খরচা হয় তাকে বলে ডাইরেক্ট খরচা, ফ্যাক্টরির বাইরে খরচা হয়ে গেলে ইনডাইরেক্ট খরচা। অফিস রেন্ট ডাইরেক্ট নয়, এটা ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো? আরে কি বললাম এতক্ষণ আগে, কি বললাম? ফ্যাক্টরি সংক্রান্ত খরচা হলে ডাইরেক্ট খরচা। অফিস রেন্ট কি ফ্যাক্টরির খরচা নাকি ফ্যাক্টরির বাইরের খরচা? ঠিক আছে? এখন তুই বলি স্যার শোরুমের খরচা, গোডাউনের খরচা, কি খরচা? শোরুম গোটা ফ্যাক্টরির বাইরে তো, ইনডাইরেক্ট খরচা। আর কি বলে দেখ এখানে, ইম্পোর্ট ডিউটি অন গুডস পারচেজ, কিছু আজকেই তো বললাম, আরে আজকেই তো বললাম, আগে একটা অঙ্ক বললাম ইম্পোর্ট ডিউটি মানে কি। ইম্পোর্ট মানে কি মানে, আরে আজকের পর মনে রাখ, ইংলিশের মানেগুলো মনে রাখ। ইম্পোর্ট মানে কি? বিদেশ থেকে মাল নিয়ে আসা, তাকে বলে ইম্পোর্ট। বিদেশ থেকে মাল নিয়ে আসলে ডিউটি দিতে হয়, তাকে বলে ইম্পোর্ট ডিউটি। জানিস আগামী দিনে পড়বি এই ডিউটির উপর অঙ্ক আছে, ট্যাক্সেশনে পড়বি এগুলো, ডিউটি। বিদেশ থেকে মাল নিয়ে আসলে ডিউটি দিতে হয়, ট্যাক্স দিতে হয়। বিদেশ থেকে মাল যখন দেশে ঢোকাবি তখন ট্যাক্স দিয়ে ঢোকাতে হবে, ঠিক আছে? ওই কাস্টম অফিসাররা ধরবে বিদেশ থেকে মাল নিয়ে আসলে, ঠিক আছে? তখন ডিউটি দিয়ে বিল দেখিয়ে তোকে মাল ঢোকাতে হবে, ঠিক আছে তো? ছোটখাটো ডিউটি না, ভালো বড়সড় ডিউটি নেয়, বড়সড় ট্যাক্স নেয় বিদেশ থেকে। কারণ কি, বিদেশের মাল যেন দেশের সরকার চায় না বিদেশের মাল এই দেশে ঢুকুক। তাহলে বিদেশের মাল যদি এই দেশে ঢোকে তাহলে এই দেশের কি হয়, ব্যবসা নষ্ট হয়ে যায়। এই সবকিছুই ধরবে, সরকারের যে নিয়ম। ধর এমন জিনিস ধর বিদেশে পাওয়া যায়, আমার দেশে পাওয়া যায়, সেটা আলাদা ব্যাপার, সেখানে হয়তো ডিউটি কম নেবে। কিন্তু এমন জিনিস আমার দেশেও হয়, বিদেশেও হয়। তাহলে বিদেশ থেকে যদি আমার দেশে মাল চলে আসে, বিদেশ থেকে যদি সেই মালগুলো যদি আমার দেশে নিয়ে চলে আসে, তাহলে কি হবে? আমার দেশে যে সমস্ত ম্যানুফ্যাকচারার ওদের বিজনেস মার খেয়ে যাবে। বুঝেছিস কি বললাম? ধর কোনো একটা জিনিস, ধর চায়না, চায়না যে কাঁচামাল, চায়নায় একটা খেলনা যেটা ও 120 টাকায় তৈরি করতে হবে, সেই খেলনা হয়তো আমার দেশে 620 টাকা নেবে। তো সবাই তো চায়না থেকেই আনবে, সবাই চায়না থেকেই আনবে। এবার চায়না থেকে যদি আনে তাহলে তো আমার দেশের যারা বিজনেস করছে তারা তো মার খেয়ে যাবে, যারা তৈরি করছে। তাহলে কি হবে, আস্তে আস্তে একটা সময় পর দেশের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? দেশের মানুষের চায়নার লোকরা ওরা এটাই চায়। ওরা ওরা তো এটাই যে ওরা এইভাবে তৈরি করবে, ওরা তৈরি করে সব দেশকে দেবে। ওরা তখন কি হবে, ওরা এখন কম দামে নেবে, পরে পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নেবে। ওরা পরে মার্কেটটাকে ক্যাপচার করে নিচ্ছে, বিজনেস পলিসি, ঠিক আছে?
তো ওরা কি করছে, দেশের সরকার কখনো চায় না বিজনেসটাকে বন্ধ করতে, এগুলো সব করবি আগে, আগামী দিনে ট্যাক্স সেকশনে পড়বে। অ্যান্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি, এই সমস্ত জিনিস আছে। বিদেশ থেকে যখন মালগুলো নিয়ে আসে না, তখন তোকে কি করতে হবে, ডিউটি দিতে হবে, ডিউটি ডিউটি বসায়, বড় সড়ো ডিউটি নেয়, অনেক বড় ডিউটি নেয়, ঠিক আছে। তো এই বলে দিলাম, তাহলে কি বললাম, ইম্পোর্ট ডিউটি অন গুডস পারচেজ, বিদেশ থেকে গুডস কেনার জন্য যে ইম্পোর্ট ডিউটি দিতে হয়, ঠিক আছে, এটা কি ধরনের খরচা, এটা ডাইরেক্ট খরচা, এটা ডাইরেক্ট খরচা দিতেই হবে খরচা। নয়েরটা হলো 11 নম্বর অঙ্ক, দেখ মার্কিং করছিস তো, 11 নম্বর অঙ্ক করবে, এই 11টা। এই তো পারবি, ক্ষেত্রে কিছু নেই বল, এই অঙ্কটা এমন কিছু নেই, কিছু নেই, সোজা অঙ্ক, এতে বলতে হবে না, দেখ পড়তেও হবে না আমাকে, 11টা পাই পাই করতে, 11, 12টা করবি বাড়িতে, 12টাও সোজা, ঠিক আছে, 12টাও করবি, 11, 12, 13টা বলে দিচ্ছি একটু জাস্ট ছোট করে, জিএসটি দিয়েছে বলে ওখানে কি করতে হবে বলে দিচ্ছি। এটা বলে দিচ্ছি ছোট্ট করে, এই অঙ্কটা করবি। হ্যাঁ ওই কাগজ পড়েছে দেখে নিচ্ছি। 13টা দেখ শোন, এই তো সোজা বাড়িতে করবি, আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট। মেন সমস্যাটা কোথায় দেখ, ওপেনিং স্টক পারবি, পারচেসে সমস্যা, পারচেস আর সেলের সমস্যা। পারচেসের মধ্যে জিএসটি ঢুকে আছে, আর সেলের মধ্যে জিএসটি ঢুকে, জাস্ট কিছু না, সিম্পল পারচেস থেকে জিএসটিটা বের করে দিবি। আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস লিখি না, পারচেস বলতে কোন পারচেস লিখি, গুডস কিনতে যে খরচা হয়েছে, ওর মধ্যে জিএসটি আছে, জিএসটি নেওয়া যাবে না, জিএসটি বাদ, জিএসটি আলাদা, জিএসটি ওর মধ্যে নেওয়া যাবে, জিএসটি কে বের করে দিতে হবে। তাহলে পারচেস লিখবি কত, 8 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে 7 লাখ, বুঝলি, জিএসটি নেওয়া যাবে। পারচেস বলতে গুডস কিনতে কত টাকা পড়েছে, গুডস এর দামটা লিখতে হবে। গুডস এর দাম 7 লাখ টাকার গুডস কিনেছি, 1 লাখ টাকা জিএসটি দিলে গুডস এর দাম কত, 7 লাখ না 8 লাখ, গুডস এর দামটা নিতে হবে। তারপরটা দেখ, এটাও করবি, 14টাও করবি, ওপেনিং স্টক পারচেসের মধ্যে জিএসটি ইনক্লুড, এগুলো করে ফেলো, কিছু নেই অঙ্কের মধ্যে, কিছু নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। দেখে নি একটু নতুন কোনো পয়েন্ট আছে, ওপেনিং স্টক পেয়েছিস, পারচেস, পারচেস 6 লাখ টাকা যার মধ্যে 75,000 জিএসটি আছে, সেল 9 লাখ টাকা যার মধ্যে 1,08,000 টাকা জিএসটি আছে, ক্লোজিং স্টক 1,80,000 টাকা, ওয়েজেস কত বলছে 80,000 টাকা যার মধ্যে ওয়েজেস 80,000 টাকা, এবার আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত আছে 8,000 টাকা, ঠিক আছে, তাহলে বুঝতে পারলি। গুডস লস্ট বাই ফায়ার, আমি তো বললাম না, গুডস লস্ট বাই ফায়ার, পারচেস কমে যাবে। তারপর গুডস উইথড্রন ফর ওয়ার্কার ওয়েলফেয়ার, মানে কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কার আছে ওদের ভালোর জন্য গুডস তোলা হয়েছে, ওদের ভালোর জন্য গুডস তোলা হয়েছে, তাহলে কি হবে এটা, পারচেস কমে যাবে, পারচেস কমে যাবে, পারচেস কমে যাবে, ক্যারেজ নট বুঝি, ডিসকাউন্ট রিসিপ্ট আসবে না, ডিসকাউন্ট রিসিপ্ট আসবে না, প্রফিট অন সেল অফ অ্যাসেটস আসবে না, ঠিক আছে, তো বলে দিলাম না অঙ্কটা, তো বলে দিয়ে তো লাভ নেই, অঙ্কগুলো তোকে করতে হবে, হ্যাঁ এই অঙ্কগুলো তোকে প্রতিটা অঙ্ক তোকে করতে হবে, প্রতিটা অঙ্ক তোকে করতে হবে। আচ্ছা, কটা অঙ্ক দিলাম তোকে হোমওয়ার্ক, 14টা। আচ্ছা 18 নম্বর অঙ্ক, 18টা সেম অঙ্ক, এখন যেটা করালাম সেম অঙ্ক, লাস্ট 18 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। 19 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, 19 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, হ্যাঁ 18টা দিয়েছি, 19এরটা হোমওয়ার্ক। 20 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, 2 লাইন এখানে করে দিচ্ছি, 2 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক 20 নম্বর, 2 লাইন অঙ্ক এখানে করে দিচ্ছি, দেখ 20 নম্বর অঙ্কটা, পারবি না বাড়িতে এনে করে দিচ্ছি। কি বলছে, ক্যালকুলেট গ্রস প্রফিট, এটা পারবি না কেন বললাম, এটা পারা উচিত, তো তুই এই কোশ্চেনে তোর এমসিকিউ এসেছিল, তো সমস্ত স্কুলে এমসিকিউ এসেছিল কস্টিং এ, মনে পড়ছে না এখন কি এমসিকিউ এসেছিল,
কস্ট শিটে এমসিকিউ প্রচুর থাকতো। এই দেখ কি বলেছে এখানে, সেল বলেছে 8 লাখ টাকা, বলছে প্রফিট কত হবে? প্রফিট কত বলেছিল? প্রফিট কত বলেছে? এত পার্সেন্ট অন কস্ট, কস্টের উপর এত পার্সেন্ট। জানিস এই পার্সেন্টেজটা কি বলে? শর্টে 1/3 বলে, বলেছিলাম। তো কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত হতো মনে আছে? 1/4। ব্যাস হয়ে গেল। প্রফিট কত হলো? 2 লাখ টাকা। প্রফিট হয়ে গেল নাকি? বুঝিস নি এখনো? তোকে তো বলছি গ্রস প্রফিট বের করতে, বল বুঝিস নি গ্রস প্রফিট কি করে 2 লাখ টাকা বের হলো? কি হলো গ্রস প্রফিট? কারণ কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয়? 1/4। তাহলে 8 লাখ, কি তুই বুঝিস নি এটা? 8 লাখের 1/4 কত হলো? 2 লাখ টাকা। 2 লাখ টাকা হয়ে গেল গ্রস প্রফিট। তাহলে কস্ট কত হচ্ছে এখানে? এখানে কস্ট দেখ, তুই বসে আছিস, বসে আছিস কেন ভাই? 6 লাখ টাকা। 8 লাখ টাকা সেলস, 2 লাখ টাকা প্রফিট। তাহলে সেল থেকে প্রফিট বাদ দিলে তো কস্ট হয় 6 লাখ টাকা। নিয়ে এখনো বুঝিস নি? তুই এগুলো কত করে, কতগুলো অঙ্ক করেছি বল? কস্টের চ্যাপ্টারটাই কত করালাম? তো কি এই অঙ্ক যেমন কি ছিল? 6 লাখ টাকা নাকি? বুঝিস নি এখন? লিখে নে, এখানে লিখে নে, কি হয় লিখবি? লেখ গ্রস প্রফিট 8 লাখ ইন্টু 1/4, 2 লাখ টাকা হয়ে গেল। লিখে দিলি। তারপর লিখ সিওজিএস, তাই তো? শর্টে লিখলাম সিওজিএস কত হবে? সেলস মাইনাস জিপি। সেলস কত? লাখ মাইনাস জিপি 2 লাখ, 6 লাখ টাকা। ঠিক আছে, আজ এই অবধি থাক।